কুয়াশা ABC Radio 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছে শারমিন। আর প্রতিবারের মতন প্রথম ঘন্টায় রয়েছে একটি গল্প, যে গল্পটি পড়ে শোনাবে সেতু। আজকের প্রথম গল্পের নাম গভীর রাতের আতঙ্ক, লিখেছেন হিরণ চট্টোপাধ্যায়, আর পড়ে শোনাবে সেতু। চলুন এখন তাহলে গল্পের প্রথম পর্বটি শুনি, তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে সরাসরি চলে যাচ্ছে একদম দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসবো। আপনি আছেন কুয়াশায়, শুনছেন ABC Radio FM 89.2। কুয়াশা সবে চোখটা একটু লেগেছিল, আওয়াজ শুনে ভুরু কুঁচকে উঠল জটাধারীর। না, আলাদা করে কোনো শব্দ এখন আর বোঝার উপায় নেই। সেই দুপুর থেকে যে প্রলয়কাণ্ড শুরু হয়েছিল, ভেবেছিল সন্ধে রাত নাগাদ সব ঠিকঠাক হয়ে যাবে। নিম্নচাপ না কি সব বলল রেডিওতে, সে আর কতক্ষণ থাকবে। কিন্তু রাত যত বাড়বে তর্জন গর্জন ততই বাড়তে থাকবে। এত বাপু বাপের জন্মে দেখিনি কখনো। জটাধারী চোখ বুঝেই কান দুটো খাড়া রাখলো। সারাদিন যা ঝক্কি গেছে, এত চট করে ঘুম ভেঙে যাবার তো কথা নয়। শব্দটা হলো কিসের? সবচেয়ে আশ্চর্যের কথা হলো, এত সব বিচ্ছির আওয়াজের মধ্যেও যখন সে ঘুমিয়ে পড়েছিল, তখন ঘুমটা তো আর যে সে আওয়াজে ভাঙবে না। জটাধারীর ঘুম তো খুবই বিখ্যাত। চন্দনপোতা গ্রামে যখন থাকতো, গা শুদ্ধ লোক তাকে চিনত ওই ঘুমে। বলতো, ঘুমলে একেবারেই মরা, ঘরে আগুন লাগলেও তো টের পাবি নে। তা সে তো বহুকালের কথা। গায়ে মড়ক লাগার পর বউ গেল, মেয়েটাও গেল। থাকা বলতে ওই ঘেটু শরণকে নিয়ে পালিয়ে এসেছিল কলকাতায়। সেও তো আজ নয় নয় করে। ঘাড় হঠাৎ ঘুরে গেল জটাধারীর। দরজায় আওয়াজ হচ্ছে, ডাকছে কেউ। এই ঘোর দুর্যোগের রাতে সিটিয়ে পড়ে রইল জটাধারী। অসম্ভব, এই ঝড় জলের রাতে বাইরে হাওয়ার বেগ আরো বেড়েছে বোধহয়। ঘরটা বোধহয় উড়িয়ে নিয়ে যাবে এবার। একবারে দমকা হাওয়া আছড়ে পড়ছে, আর মনে হচ্ছে কাঠের পার্টিশন দেয়া ঘরটা বুঝি কাত হয়ে পড়বে। সেই সঙ্গে জলের ঝাপটা। ছাদের উপর এমন জোরে জোরে পড়ছে ফোঁটাগুলো, ছাদ যেন ফুটো হয়ে যাবে এমন মনে হচ্ছে। না, এই ভয়ঙ্কর রাতে জটাধারীর কাছে কেউ আসবে না, তা সে যত ভালো কাঠের মিস্ত্রি হোক না কেন। সবচেয়ে বড় কথা, এই ঘর সে খুঁজেই পাবে না। রামমোহন সরণির এই বাড়ির সামনে গা থেকে যেদিন ছেলেটাকে কোলে করে হাজির হয়েছিল, ও তো একটা কাঠের গোলাই ভেবেছিল এটাকে। হ্যাঁ, চিন্টুরামের গোলা তো এটা বটেই, কিন্তু ভেতরে এই যে ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর, এই গোলক ধাঁধার কিছু কি ছাই জানতো তখন সে। চিন্টুরাম তার হাতের কাজ দেখে খুশি হয়ে যখন এই ঘরটা 30 টাকায় ভাড়া দিয়েছিল, ঘরে উঠতে গিয়েই তো ভেমড়ে খেয়েছিল সে। 5 বার উঠোনে পাক খাবার পর কাঠের সিঁড়ি না বলে মই বলাই ভালো। অতি সাবধানে উঠে এই ছোট্ট কাঠের ঘর। না, তার অবশ্য অসুবিধা হচ্ছে না। বাপ ছেলে বসে কাজ করে, কাঠ তো চিন্টুর কাছেই থাকে। দুপুর বেলা এই ঘরেই দুটো ফুটিয়ে নেয়া, রাত্রিরে বেশিরভাগ চলে যায় তাতেই। আজকেও সেই রকম করে মুড়িটুড়ি খেয়ে গায়ে কাটা দিয়ে উঠল জটাধারীর। শব্দটা আবার হলো, কোনো ভুল নেই, এবার আরো জোরে। আশ্চর্য, এমন রাতে কেউ আসতে পারে তার কাছে? সামান্য একটা ছুতোর মিস্ত্রির কাছে কে আসবে ঝড় জল ঠেলে? এবার মনে হলো চিন্টু ভাই নয় তো, কিন্তু এই রাত বিরেতে তারই বা কি দরকার? সে তো আর পালিয়ে যাচ্ছে না। সকাল হলেই তো। এবার আরো জোরে এবং নির্ভুল ভাবে। কোনো উপায় নেই না উঠে। বিছানা থেকে উঠে হাত বাড়িয়ে সুইচটা টিপল জটাধারী। সেই একই রকম রয়েছে আলোটা। ভোল্টেজ খুব কমে গেছে আর কাঁপছে মৃগী রোগীর মতো। সন্ধ্যের পরেই হয়েছিল এরকম, এখনো ঠিক হলো না। বিরক্ত মুখে ঘাড় ঘোরাতেই অ্যালার্ম ঘড়ির উপর চোখ পড়ল। 1:10। রাত 1:10 কেউ কারোর বাড়িতে আসে? গলাটা কেমন যেন শুকিয়ে উঠছিল জটাধারীর। তাকিয়ে দেখল ঘেটু অঘরে ঘুমাচ্ছে। ওহ,
ঘুম পেয়েছে বটে বেটা, বাপকেও টেক্কা দেয় একেবারে। গায়ে হাত দিয়ে ধাক্কা দিল একবার, গায়ের জোর তেমন ছিল না। ডাকলো ফিসফিস করে, এই ঘেটু, ঘেটু রে। না, ওকে তোলা যাবে না, যা থাকে কপালে। পায়ে পায়ে কপাটের দিকে এগিয়ে গেল জটাধারী। দুর্যোগের রাত বটে, তবে গোটা বাড়িতেই থই থই করছে লোক। তেমন করে একটা হাত মারতে পারলে লোকের অভাব হবে না। কপাট খোলার সঙ্গে সঙ্গেই বাইরের তাণ্ডব হু হু করে ঢুকে পড়ল ঘরের মধ্যে। এলোপাত্রী হাওয়া আর শো শো শব্দ মুহূর্তেই লন্ড ভন্ড করে দিল সবকিছু। দরজা ফের বন্ধ করার আগেই মানুষটা ঢুকে পড়েছে ঘরের মধ্যে। মানুষ না বলে দৈত্য বলাই ভালো। দরজার চেয়ে উঁচু, গতরও সেই রকম, সমস্ত শরীরটাই বর্ষাতে দিয়ে ঢাকা। মাথার টুপি নেমে এসেছে মুখের উপর, ফলে নাক মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না। তার উপর ঘরের কাপা কাপা আবছা আলো লোকটাকে কেমন রহস্যময় করে তুলেছে। দেখলেই কেমন যেন আতঙ্ক জাগে মনে। চোখ পড়তেই গাটা শিরশির করে ওঠে। জটা মিস্ত্রি। কোথা থেকে যেন ভেসে এলো শটটা, যেন এ ঘর থেকেই নয়, ফ্যাস ফ্যাসা খোনা কণ্ঠস্বর। উচ্চারণটাও কেমন কেমন, কিন্তু তার চেয়েও অবাক লাগছে নাম জানাটা। আপাতত অবশ্য কোন রকমে বিদায় করাটাই আগে দরকার, তাই কোন রকমে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কফিন বানাতে পারো। থামিয়ে দিয়ে বলে উঠল সেই হিস হিসে কণ্ঠস্বর। এবার যেন সাপের মতো কেমন ছবল মারছে। কফিন বানাতে পারে জটাধারী। খানদানি মুসলমান পরিবারের কিছু কফিন বানিয়েছে, চিন্টুই নিয়ে এসেছে ওর কাছে। বলল সে কথা, কালকেই কিন্তু চাই আমার রাত্রিরে। কালকেই মানে হাতের কিছু কাজ। বাজে কথা আমার পছন্দ নয়। এবার গলার আওয়াজে যেন মেঘ ডাকছে। মেঘ ডাকছে এখানেই নাকি বাইরে, নাকি ওর বুকের মধ্যে। বলছিল, প্রচুর টাকা পাবে, সেজন্য তুমি ভেবো না। কাঠটা দামি চাই, পিওর বার্মাটিক। পিওর বার্মাটিক? বেটা জানলো কোত্থেকে? আসল বার্মা সেগুন কি এখন চট করে পাওয়া যায়? কালই চিন্টুরাম নিলামে কিনে আনছে। রাসেল স্ট্রিটে একটা সাহেব বাড়ি ভাঙা হচ্ছিল, মগা বুঝে কিছু মাল তুলে ফেলেছে। নাও ধরো, লোকটাই বলছিল। হাতটা একবার ওভারকোটের পকেটে ঢুকে আস্তে আস্তে বেরিয়ে এসেছে, আর সেদিকে চোখ পড়তেই বুকের ভেতর কে যেন দুবার হাতুড়ি পিটে দিয়েছে জটাধারী। হাতে কড় করে কিছু নোট, তার পরিমাণ বিশাল, কিন্তু কারণটা ঠিক তাও নয়। এরকম হাত কোনো মানুষের হয়? আবছা আবছা আলোয় ঠিক দেখা যাচ্ছে না বটে, তবে এমন দশাশয় মানুষের হাতে এক ফোঁটাও মাংস নেই। একেবারে শুকনো খটখটে একটা সাদা হাত। ভাববার মতো মনের অবস্থা ছিল না। কোন রকমে আলগোছে টাকাটা নিয়ে জটাধারী বলল, আগে মাপটা কি হবে দেখে নাও। মানে জটাধারীর মাথায় কিছু ঢুকছিল না। বেশি কিছু ভাববার আগেই লোকটা আবারও বলল, আমারই কফিন। গুম গুম করে একসঙ্গে হাজারটা ঢাক যেন বেজে উঠল কানের কাছে। সাপের ছোবলের মতো ঠান্ডা বাতাস আছড়ে পড়ল বুকে। হতভম্বের মতো কতক্ষণ দাঁড়িয়েছিল কে জানে। খেয়াল হতে দেখল কেউ কোথাও নেই, দরজাটা খোলা। বাইরে বেরিয়ে দেখে এলো হতো। জটাধারী দড়াম করে দরজাটা বন্ধ করে দিয়ে দরজায় পিঠ দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। গোটা ব্যাপারটাই একটা দুঃস্বপ্ন মনে হচ্ছিল সকালে। না, ঘুম ভালো করে হয়নি জটাধারীর রাত্রিরে। একটু করে চোখ লেগে এসেছে আর দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে মনে করে ঘুম ভেঙে গিয়েছে। সকালে ঘেটু সব শুনে হেসে উঠেছিল। বলেছিল, তুমি বাবা একটা ভিতর ডিম, কেউ এলে আমার ঘুম ভাঙতো নি। ঘুম ভাঙবে? তুই তো বেটা বাপের চেয়ে এক কাঠি বাড়া। আসলে সব স্বপ্ন হতে পারে, কিন্তু চোখের সামনে ওই কড়কড়ের নোটের তারা, ওটা তো আর স্বপ্ন নয়। চিন্টুরাম বলেছিল, অত রাত্রিরে এসেছে বলেই তোর আবল তাবল কথা মনে হচ্ছে।
কেউ হঠাৎ মারা গেলে কফিন তো সঙ্গে সঙ্গে লাগে, এ আর বেশি কথা কি? কিন্তু ও যে বললে যে কফিন ওর নিজের জন্য, তবে কি ডেড বডির সঙ্গে করে নিয়ে আসবে? ওর মতেই হয়তো বড় সড়ো চেহারা, তাই নিজেকে দেখিয়ে দিয়েছে। জটার তাও ভয় কাটছে না দেখে চিন্টু বলল, ঠিক আছে বাবা, রাত্রিরে লোকটা আসবে বলেছে তো, আমি না থাকবো তোর সঙ্গে। না না, তার আর দরকার নেই, জটাধারী বলেছিল। তুমি আজ ঘেটুরে তোমার কাছেই রেখে দিও, তাইলেই হবে। তো সেরকমই হয়েছে। 7টা সাড়ে 7টার মধ্যে দুটো ভাত রেঁধে ওকে খাইয়ে দিয়েছে জটাধারী, নিজেও খেয়ে নিয়েছে। ঘেটু অঘরে ঘুম দিচ্ছে, দেখে এসেছে 9টার পর গিয়ে। তারপর থেকেই এই প্রতীক্ষা। ঘড়িটা একবার দেখতে পারলে হতো, দেখে অবশ্য লাভ নেই। যতক্ষণ শুয়ে আছে 12টা সাড়ে 12টা হবেই। তেষ্টাও যেন পাচ্ছে একটু একটু, কিন্তু উঠতে গেলেই মোমবাতিটা জ্বালাতে হবে। কালকের দুর্যোগ তো এখনো কাটেনি, একটু ভাটা পড়েছে এই মাত্র। তবে আলোটা তেমনি গেছে দুপুর থেকে। যাও বা মিটমিট করছিল প্রদীপের মতো, দুপুর থেকে তাও ফট। সেই জন্য তো সারা দুপুর বিকেল কাজ করে কাজটা উদ্ধার করেছিল জটাধারী। আলো যদি রাত্রিরেও না আসে, হাতের কাজ তো সারতে পারবে না। ঠিক তাই হলো। ছাইয়ের আলো কি আজ আর আসবে? ভয়েই হোক আর টাকার গুণেই হোক, কাজটা একেবারেই পাকা হাতে সেরেছে। চিন্টুরা মালটাও দিয়েছিল সরেশ, ওই সাহেব বাড়ি থেকে কেনা 1 নম্বর সেগুন কাঠ। রেদা চালাচ্ছে যেন হাত বোলাচ্ছে ঘেটুর গায়ে। একটু ঘষতে কি ফাইবার। আফসোস হচ্ছিল, এমন কাঠ কেউ মাটির তলায় দিয়ে নষ্ট করে? যাকগে, সে যার জিনিস, সে যা খুশি তাই করুক। কিন্তু কথা হচ্ছে, সত্যি সত্যি সে আসবে তো, নাকি সারাদিন ধরে জটার এই পরিশ্রমটাই বেকার? বলেছিল রাত্রিরে আসবে, তো সে রাত্রির মানে কটা? রোজ রোজই কি মানুষের কাছে গিয়ে রাত দুপুর এরকম উৎপাত করবে নাকি? সারাদিন পরিশ্রম করেছে, একটু ঘুমটুম তো মানুষের দরকার নাকি? জটা ভাবছিল, তার মধ্যেই শব্দটা কানে এলো। কালকের সেই শব্দ, কিন্তু একটু মোলায়েম, একটু আস্তে আস্তে। শব্দটা শুনেছে তো ঠিক, নাকি ভেতরে ভেতরে একটা উত্তেজনা রয়েছে বলেই ভুল শুনছে? একটু অপেক্ষা করে দেখবে, কেউ এলে সে তো ডাকবে। আর একবার ডাকলো, বেশি অপেক্ষা করতে হলো না জটাধারীকে। কুয়াশা কুয়াশা। বিছানা থেকে নামলো জটাধারী। মাথার কাছেই ছিল দেশলাইটা। মোমবাতির কাছে এগিয়ে গেল, হাত কাঁপছিল। দুটো দেশলাই কাঠি খরচা করে কোন রকমে ধরালো মোমবাতিটা। কুজো থেকে গড়িয়ে একটু জল খেলো। জল একটু ঝলকে পড়লো মেঝে। একটু বুঝি লাগলো কফিনের গায়ে। প্রায় গোটা ঘর জুড়েই তো রয়েছে ওটা। দরজা পর্যন্ত এগোবার আগেই আবার সেই শব্দ, আবার সেই মূর্তি। আজ যেন আরো উৎকট লাগছে। মোমবাতির আবছা আলোয় মুখের গহরগুলোই যেন বেশি প্রকট হয়ে উঠছে। ভেরি গুড। কফিনের উপর নজর পড়েছে তার। আগের দিনের মতো ফ্যাশা গলায় বলছে, ওটা বার করে দাও ঘর থেকে। সে আর বলতে, আপদ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই তো মঙ্গল। বাকি রাতটা অন্তত ঘুমোতে পারবে একটু শান্তিতে। বাইরে বেরিয়ে গিয়েছিল, কোন রকমে টানতে টানতে কফিনটাকে নিচে নামাবার সিঁড়ির কাছে নিয়ে এলো জটাধারী। ওভারকোটের পকেট থেকে হাত বার করেছিল লোকটা। বললে, ঠিক আছে। হাত নেড়ে চলে যেতে ইঙ্গিত করল। না বললেই যেন দাঁড়াতো জটাধারী। তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে মোমবাতিটা ঠিক জায়গায় রেখেছে। পেছন ফিরতেই সেই মানুষ ঘাড়ের কাছে যেন নিঃশ্বাস ফেলছে। বুকটা ধক করে উঠল জটাধারীর। বলল, আগে। হাতটা বেরিয়ে এলো লোকটার পকেট থেকে। হাতে ধরা একটা ছোট সুদৃশ্য তালা আর রিং সমেত একটা চাবি। তালাটা তুমি বন্ধ করে দেবে কফিনের, ঠিক আছে?
তাড়াতাড়ি হাত বাড়িয়ে নিতে গিয়ে হাতটা বোধ হয় ছুঁয়ে ফেলেছিল জটাধারী। সঙ্গে সঙ্গে যেন গোটা শরীরে বিদ্যুৎ তরঙ্গ খেলে গিয়েছে। হিম শীতল একটা হাত, যেন বরফের চেয়েও ঠান্ডা, একেবারে অবশ করে দেওয়ার মতো। কোন রকমে মাথা নিচু করে কফিনের দিকে এগিয়ে গেল। বেশ দামি তালা মনে হচ্ছে, সোনার নাকি কে জানে। চাবিটা লাগিয়ে ঋণ শুদ্ধ চাবিটা ফেরত দেওয়ার জন্য মুখ তুলতেই চক্ষু স্থির। গেল কোথায় মানুষটা? এই তো জলজ্যান্ত দাঁড়িয়েছিল চোখের সামনে, এর মধ্যে যাবে কোথায়? ঘরে সে ধইনি তো গিয়ে আবার তাড়াতাড়ি ঘরে ফিরে এলো জটাধারী। কই না তো, ঘরেও তো নেই। তাহলে বিস্মিত চোখে ঘাড় ঘুরিয়েছিল জটা। চোখে যা পড়ল তা না দেখলেই বুঝি ভালো ছিল। গোটা কফিনটা এখন ভাসছে হাওয়ায়, ঠিক যেন কেউ কাঁধের উপর তুলে নিয়েছে। মনে হচ্ছে সিঁড়ি বেয়ে কেউ নিচে নেমে যাচ্ছে। চোখ দুটো ভালো করে কষলে নিল জটাধারী। সম্ভব না, একেবারেই সম্ভব না। একা একা এই কফিন নিয়ে সিঁড়ি দিয়ে নামবে, সেটাই অসম্ভব। কারণ সিঁড়ি তো ওটা নয়, আসলে ওটা একটা মই। তার চেয়েও বড় কথা হলো, কে বইছে ওটা? কেউ তো কোথাও নেই। স্পষ্টই তো দেখা যাচ্ছে ওটা আপনা আপনি এগিয়ে যাচ্ছে। জটাধারী এগিয়ে যাচ্ছিল সামনে। ইচ্ছে ছিল না একটুও, কিন্তু মনে হলো কেন যেন টানছে ওকে চুম্বকের মতো। কফিনের পেছনে পেছনে যাওয়া ছাড়া কোনো উপায়ই যেন তার নেই। এক অদৃশ্য শক্তি যেন তাকে ঠেলে নিয়ে যাচ্ছে ওদিকে। রাস্তায় এসে পড়ল কফিন। হাওয়ার বেগ ততটা নেই, কিন্তু যা আছে তাও নেহাত মন্দ নয়। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। শীত এখনো পড়েনি, কিন্তু ভিজে গায়ে হাওয়ার ঝাপটা লেগে রীতিমতো দাঁতে দাঁত লেগে যাচ্ছিল জটাধারীর। কেন যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিছুই খেয়াল ছিল না চটার। খেয়াল রেখে কোনো লাভও ছিল না তার। গায়ে নিশির ডাকের কথা শুনেছে, এও যেন ঠিক তেমনি ব্যাপার। দেহ কাঁপছে ঠক ঠক করে, ভেতরে ভেতরে কাঁপুনি ধরছে, অথচ চোখের দৃষ্টি ওই একদিকে, পা চলছে যন্ত্রের মতো। শেষ পর্যন্ত যেখানে গিয়ে কফিন থেমেছে সেই জায়গাটাকে চিনতে পেরেছে জটাধারী। পেরে আর একবার একটা শীতল স্রোত নেমে গিয়েছে ওর মাথা থেকে শির দাঁড়ার ভেতর দিয়ে। এটা তো কবরখানা। হ্যাঁ, সেই কবরখানা, বহু কবর যেখানে শোয়ানো। মাটির উপর ছোট ছোট স্তম্ভ আর ফলক। চিন্টুরাও একবার নিয়ে এসেছিল তাকে এখানে। কফিন ওই দু এক মুহূর্তের জন্যই চুপ করেছিল। নির্জন রাস্তা, একটি লোক নেই কোথাও। প্রত্যেকটি বাড়ির জানালা বন্ধ। রাস্তা ছাড়া এক ফোঁটা আলো কোথাও নেই। শুধু আবছা ঘোলাটে রাস্তার আলোয় দেখা যাচ্ছে এখন। কফিন বড় লোহার গেটের উপর দিয়ে ঢুকছে ভেতরে। আমি কি করে ঢুকবো? গেট তো আমায় খুলে দেবে না কেউ। এসব চিন্তার অনেক আগেই জটাধারী দেখতে পেল গেট বেয়ে সে উপরে উঠছে। কে দেখে ফেলবে? দেখে ফেললে কি হবে? এসব কথা ভাববার মতো সময়ও তার ছিল না, ভাবার মতো অবস্থাতেও ছিল না সে। কফিনের সঙ্গে সঙ্গে এসে দাঁড়ালো বিস্তীর্ণ গোরস্থানে। আর তারপর যা হলো, কোনোদিন কল্পনাও করা যাবে না সে দৃশ্য। কফিন থেমে গেল একটা স্তম্ভের কাছে এসে। ঠিক তার পাশে একটা ফাঁকা জায়গায় নেমে পড়ল সেটা মাটিতে। আর ওই স্তম্ভটা একবার যেন নড়ে উঠল হঠাৎ। দেখতে দেখতে কেঁচো যেমন করে মাটি ফুঁড়ে ওঠে, তেমনি ভাবে মাটির পুঞ্জ সরিয়ে একটা কফিন উঠে এলো নিচ থেকে। একটা হু হু হাওয়া ছুটে এলো যেন কোথা থেকে। সমস্ত গোরস্থান কাঁপিয়ে ধুলোর ঝড় উঠল। ধুলোয় ঢেকে গেল সমস্ত কিছু। সেই ধুলোর আস্তরণ যখন সরে গেছে সামনে থেকে, জটাধারীর কানে এলো শীষ দেবার মতো এক তীব্র শব্দ। সেই শব্দের সঙ্গে সঙ্গে খুলে গেছে দুটো কফিনের তালা। পর মুহূর্তেই উঠে এসেছে কফিনের ভেতর থেকে দুটো চেহারা। একেবারে সেই চেহারা যে কফিনের অর্ডার দিয়ে এসেছিল, কফিন চাইতে এসেছিল। যেন দুটি যমজ ভাই, এক চেহারা এক পোশাক। দুজনে এগিয়ে এলো সামনে, জড়িয়ে ধরল দুজনকে। আবার একটা তীব্র হাওয়া, টুপি উড়ে গেল হাওয়ায়।
এবার স্পষ্ট দেখতে পেল জটাধারী দুটি নরকরুটি হাসছে হা হা করে, বিভৎস হাসিতে ফেটে পড়ছে। সাদা দাঁতের পাটি ঝলসে উঠছে ওই মৃদু আলোতেও, সেই সঙ্গে কান ফাটানো অট্টহাসি। একটা আর্তচিৎকার এবার বেরিয়ে এসেছে বুক চিরে। কাটা গাছের মতো সেখানে আছড়ে পড়েছে জটাধারী। ধর্মর করে উঠতে যাচ্ছিল জটাধারী। ছুটে এলো খাকি পোশাক পরা গার্ড, বলল, যাক, জ্ঞান হয়েছে তাহলে। চুপ করে শুয়ে থাকো, আমি ফাদারকে একটা খবর দেই। গার্ড চলে গেলে জটাধারী একটু ভালো করে দেখতে চেষ্টা করলো কোথায় আছে সে। ছোটখাটো একটা ঘর, জানালা দিয়ে এক টুকরো রোদ পড়ছে দেওয়ালে। তার মানে সকাল হয়ে গেছে, দুর্যোগও কেটে গিয়েছে। ঘরের চেহারা দেখে বোঝাই যায় লোকটা একা থাকে এখানে। জামা কাপড় ঝুলছে কটা, রান্নাবান্নার সরঞ্জাম রয়েছে একদিকে, তার মতোই ব্যবস্থা। একটু একটু করে গোটা ব্যাপারটা মনে পড়ছিল জটাধারীর। কফিনের সঙ্গে সঙ্গে সারা কলকাতায় রাস্তায় ঘোরা, গোরস্থানে এসে পড়া, লোহার গেট টপকানো, তারপর আর ভাবতে পারে না জটাধারী। মাথার ভেতরটা কেমন টন টন করে ওঠে। তাহলে কি সেই কঙ্কালটাই তাকে আক্রমণ করেছিল? নাকি? গলার আওয়াজে বুঝতে পারলো গার্ডটা ঢুকেছে ফের। বলল, একটু দুধের ব্যবস্থা করে এলাম তোমার জন্য। নারী খুবই দুর্বল, ওই অবস্থায় যে অক্কা পাওনি এই ঢের। কি হয়েছিল আমার? খুব আস্তে আস্তে কোন রকমে বলল জটাধারী। সেটা তো তুমিই বলবে আমাকে। লোকটা বসলো পাশে এসে। চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি একটা কবর খোঁড়া, কফিন বাইরে বার করা, আর তুমি পাশে পড়ে আছো অজ্ঞান হয়ে। আর একটা কফিন ছিল না পাশে? নতুন কফিন ছিল বলেই তো বেঁচে গেলে তুমি। আমি ভেবেছিলাম তুমি ওই ডেড বডি চুরি করতে এসেছো। পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম, তখন দেখি যে ওপাশে আর একটা নতুন কফিন। যাক, পেয়েছো তাহলে। হ্যাঁ, কিন্তু তারপর যে ব্যাপার হলো সে তো আরো সাংঘাতিক। ফাদারকে যখন ডেকে নিয়ে এলাম তখন দেখি যে কবর খোঁড়ার কোনো চিহ্নই নেই, স্তম্ভ যেমন তেমন ঠিক। সে কি? তার চেয়েও আজব কাণ্ড, নতুন কফিনে আর একটা ডেড বডি। সেটা আবার জানা গেল তোমার হাতের মুঠোয় ধরা, চাবি দিয়ে সেটা খুলে। তার মানে ডেড বডি কফিনে ভরে তুমি নিয়ে এসেছো একা একা, যেটা আরো অসম্ভব। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল জটাধারী, কিছুই ঢুকছিল না মাথায়। দেখতে পেল সাদা পোশাক পরা এক ফাদার ঘরে ঢুকেছেন। হাসি মুখে তিনি বললেন, কিছু বুঝতে পারছো না তো? সব বুঝিয়ে বলছি তোমাকে। আগে তুমি আমাকে বলো যে কি হয়েছে। গুছিয়ে সবকিছু বলার মতো জ্ঞান গম্যি কি আর আছে নাকি ছাই জটাধারী? তার উপরে শরীরের যে অবস্থা। একটুখানি দুধ খেয়ে উঠে বসলো, তারপর যেটুকু পারলো সবই বলল। ফাদার বললেন, হ্যাঁ, যা ভেবেছি ব্যাপারটা ঠিক তাই। রাসেল স্ট্রিটের যে সাবেক বাড়িটা ভাঙা হয়েছে, ওখানে অনেকদিন আগে থাকতেন দুই ভাই, জন পামার আর হ্যামফ্রে পামার। তামাকের ব্যবসায় খুব পয়সা করেছিলেন তারা। বাবা থেকে এক ব্যবসায়ী ওদের বাড়িতে আসার পরই জন পামার হঠাৎ নিখোঁজ হয়ে যান। হ্যামফ্রের ধারণা তার ভাইকে খুন করে ওই বাড়িতেও কোথাও গুম করে রাখা হয়েছে, যে কারণে ব্যবসাতে মন্দা দেখা গেলেও বাড়ি ছেড়ে কোথাও যাননি তিনি। এসব গল্প আমাকেই তিনি বলেছিলেন। শেষ দিকে দেখেছি মাথার একটু গোলমাল দেখা দিয়েছে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াতেন। আমাকে অনুরোধ করে বলেছিলেন যে ওর কবরের পাশে যেন একটা ফাঁকা জায়গা রাখা হয় ভাইয়ের জন্য। সেই ইচ্ছেও আমি পূর্ণ করেছিলাম। ওর প্রায় বছর 3 হলো উনি মারা গেছেন। বিয়ে থা দুই ভাইয়ের কেউই করেননি। এখন বিলেত থেকে ওর এক ওয়ারিশ শেষে জোর করাতেই বাড়িটা ভাঙা হয়েছিল। বুঝতে পারছি হ্যামফ্রের অনুমানই ঠিক। জনের অতৃপ্ত আত্মা এতদিনে ভাইয়ের মনের আশা পূর্ণ করতে পারেনি। হাঁ করে শুনছিল সবকিছু। ফাদার থামতেই জটাধারী জিজ্ঞেস করলো, কিন্তু উনি যে পামার সাহেব, আপনি বুঝলেন কি করে? দেখো কি করে বুঝলাম। সেই চাবি বার করলেন ফাদার গাউনের পকেট থেকে। এই চাবি উনি দিয়েছিলেন তোমাকে, খাঁটি আইভরিতে বানানো চাবির রিং। নামটা খোদাই করা আছে ওখানে, দেখো না।
হাসি পাচ্ছিল জটাধারীর। এই এতক্ষণ পরে ক অক্ষর গোমাংস বলে কথা, সে পূর্বে ইংরেজিতে লেখা নাম। হেসে কি একটা বলতে যাচ্ছিল, হঠাৎ তরাক করে উঠে দাঁড়ালো, বলল, আমি যাচ্ছি ফাদার। একটু রেস্ট নিয়ে যাও, তুমি এখনো দুর্বল। দুত্তরই চাই, দুর্বলের নিকুচি করেছে। আসলে ঘেটু চরমানের কথা মনে পড়ে গিয়েছিল। সারা রাত ছেলেটা যে কি করেছে কে জানে। দরজা দিয়ে ছিটকে বেরোতে বেরোতে বলেছে, আমার ছেলেটা যে একা আছে গো ফাদার। কুয়াশা। এতক্ষণ ধরে শুনছিলেন আমাদের আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম গভীর রাতের আতঙ্ক, লেখক ক্ষীরেন চট্টোপাধ্যায়, এবং পড়ে শুনিয়েছে সেতু। আর সময় হয়ে গেছে এখন কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের দ্বিতীয় কাহিনী লিখেছে মাকসুদা রহমান মেঘনা। এখন শুনবেন আজকের গল্পের প্রথম পর্ব। তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ, যেখানে চলছে কুয়াশা, আর সঙ্গে আছি শারমিন। ফিরে আসছি প্রথম পর্বের পর। কুয়াশা। প্রতিদিনই আমরা কত নতুন নতুন ঘটনার মুখোমুখি হই। আচ্ছা, এসব ঘটনাই কি জীবন, নাকি জীবনের এক একটা জটিল অধ্যায়, যে অধ্যায় খুলে আমরা ভুলে যাই লোভ, অন্যায়, পাপ এসব আসলে জীবনের ফাঁদ, যে ফাঁদে পা দেয়া মানে অন্ধকার কালো কোনো এক জগতের সামনে দাঁড়ানো। সে জগৎ কারো কারো কাছে অলৌকিক, আবার কারো কারো কাছে ভয়ঙ্কর ভৌতিক, অথবা কারো কারো কাছে অদৃশ্য সত্য, যা লোভের নিচে চাপা বিবেকের ছায়ামূর্তি। তেমনি এক অলৌকিক অন্যায় আর অলৌকিক সত্যের সামনে দাঁড়িয়ে আজকের কুয়াশার গল্প পা বাড়াবে আলো আধারির কোন শরীরী অথবা অশরীরী ছায়া। এই মামা, যাবে বেইলি রোড? যাবো, 350 টাকা। বেইলি রোড? হ্যাঁ 350 টাকা। পাগল হইছেন? এইখান থেকে বেইলি রোডের ভাড়া 350 টাকা। না পোষালে যাইবেন না? 300 টাকা যাইবেন? কেন, মিটার নেই? মিটার থেকে 10 টাকা বেশি নিয়েন। না, মিটার নষ্ট। হ্যাঁ, ঠিক টাইমে পৌঁছতে পারবো না মনে হচ্ছে। কেন যে দিনেশদার বাইকটা নিয়ে এলাম না, বিরক্ত লাগছে। এই সিয়ানজি, এই সিয়ানজি, যাবেন? যাবো। কোন দিকে যাবেন? মামা, একটু নামায়া দিয়ে আসো না। কই যাইবেন? বাংলা মোটর হয়ে বেইলি রোড। বাংলা মোটরে ছোট্ট একটা কাজ আছে, ওখানে 5-10 মিনিট লাগবে, একটু দাঁড়াবেন। ঠিক আছে, চলেন। কিন্তু মামা, মিটার থেকে 20 টাকা বাড়াই দিয়েন কিন্তু। ঠিক আছে, দেবো, চলো। বাঁচলাম। এখন বাজে 10:30। 11টা-12টার মধ্যে পৌঁছে যাব নিশ্চয়। পলাশ একজন পাকা সিএনজি ড্রাইভার। প্রায় 9 বছর ধরে সে ঢাকায় সিএনজি চালাচ্ছে। তার অবস্থারও এখন বেশ পরিবর্তন হয়েছে। বিয়ে করেছে গত 2 বছর আগে। এখনো সংসার পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি, তবে যেটুকু গুছিয়েছে তা বেশ ঈর্ষণীয়। একসময় পলাশ লোকাল বাসের ভাড়া কাটতো, তারপর আস্তে আস্তে ড্রাইভিংটা শিখে নিয়েছে। ভাড়ায় সিএনজি চালিয়েছে বেশ অনেক দিন। এখন নিজেই সিএনজি কিনেছে, যদিও লোন করে, কিন্তু লোন শোধ হতে আর বেশি দেরি নেই। এই তো 5-6টা কিস্তি দিলেই সিএনজিটার মালিক হয়ে যাবে পলাশ। পলাশ কখনো প্যাসেঞ্জারদের সঙ্গে খারাপ ব্যবহার করে না, আর মিটারের বাইরে 20 টাকার বেশি দাবিও করে না। কিন্তু মাঝে মাঝে পলাশের মনের কোণে কোথায় যেন লোভ বাসা বাঁধে। মনে হয়, ইস, যদি একবারে একটা লটারি জিতে বড়লোক হয়ে যেতে পারতাম। কেউ জানুক আর না জানুক, প্রতি বছর পলাশ 5টা করে লটারির টিকিট কিনে তোষকের নিচে লুকিয়ে রাখে। অথচ আজ পর্যন্ত সে কোনো পুরস্কার পায়নি। তার মানে জ্ঞানীরা যে বলেন পরিশ্রমী আসলে সৌভাগ্য, এটাই ঠিক। শর্টকাট পথে কেউ উপরে উঠতে পারে না, প্রতিটা ধাপ পেরোলে তবেই গন্তব্যে পৌঁছা যায়। অবশ্য তারপরে লটারির টিকিট কেনা বন্ধ হয়নি পলাশের। পলাশ ক্লাস 10 পর্যন্ত পড়েছে, এসএসসি পরীক্ষা দেয়নি। প্রতিদিন কত কত অজানা লোককে যে পলাশ গন্তব্যে পৌঁছে দেয় তার হিসেব নেই। রোজ দিনের মতো আজও পলাশ মিরপুর থেকে এই অজানা প্যাসেঞ্জারকে নিয়ে পথ চলছে।
কারওয়ান বাজারের সার্চ চত্বর পার হতেই ঘটল ঘটনাটা। তার সিএনজির পেছনের সিটে বসার লোকটা আচমকা বলল, একটু দাঁড়াও মামা, আমি জাস্ট 2 মিনিট আসছি, ব্যাস। চোখের পলকে একটা দ্রুতগামী বাস লোকটাকে ধাক্কা দিয়ে চলে গেল। ছিটকে গিয়ে পড়ল অপরিচিত সেই আগন্তুক। ততক্ষণে ট্রাফিকের চোখ এড়িয়ে বাস উঠল। পলাশের চোখের সামনে ঘটল পুরো ঘটনাটা। দৌড়ে কাছে গিয়ে দেখে মাথা ফেটে গলগল করে তাজা রক্ত বেরোচ্ছে, আর লোকটা রক্তে ভেসে যাচ্ছে ব্যস্ত শহরের পিচ করা কালো রাস্তার বুক। মাথার কাছেই পড়ে আছে একটা বাদামি রঙের প্যাকেট। নিশ্চয়ই জরুরি কিছু ছিল। পলাশ প্যাকেটটা চট করে ভিড়ের মধ্যে হাতে নিয়ে নিল, তারপর ধরাধরি করে হাসপাতালে। ততক্ষণে লোকজনের ভিড়টাও আস্তে করে ব্যস্ত রাস্তায় মিলিয়ে গেল। ভাই ভাই ভাই, একটু ব্যবস্থা করেন, অ্যাক্সিডেন্ট করছে, রক্ত বন্ধ হইতেছে না ভাই। ইমার্জেন্সি গেটে যান, ভর্তি করে নিবে। ভাই অ্যাক্সিডেন্ট করছে, খুবই খারাপ অবস্থা, ভর্তি করে নেন তাড়াতাড়ি। আপনি ওখান থেকে আগে রোগীর নামে একটি স্লিপ কেটে আনেন, তারপর ভর্তি হবে। বাপরে, হাসপাতালে অ্যাক্সিডেন্টের রোগী ভর্তি করা তো অনেক ঝামেলা। আগে জানলে এই ঝামেলা জড়াইতামই না। খামাখা আমার সকাল সকাল খ্যাপটাই নষ্ট হইল, আবার নিজের পকেটের টাকাও গেল। আরে দূর, মানুষের বিরুদ্ধে যদি মানুষ না আসে তাহলে কি আর দুনিয়া চলবো? এটা তো একটা সবেরই কাম করলাম। ভাই খ্যাপ মারি গে আবার। যাবেন নিউ মার্কেট? জামু আফা, চলেন। এটা কিসের প্যাকেট? ওহ আপা, এটা আমারই প্যাকেট, দাঁড়ান সরাইয়া দিতেছি, আপনি বলেন। এ কি, প্যাকেটের গায়ে তো রক্ত কেন? আপনার সিটেও তো রক্ত। আমি যাবো না আপনার সিএনজিতে। ইস রে, তারা ওরা ভুলে গেছি প্যাকেটের কথা। আরে ভাই সাহেবের যে মানিব্যাগও পড়ে আছে নিচে, কখন যে পড়লো কে জানে। আগে সিটটা পরিষ্কার করি। প্যাকেটের মধ্যে কি দেখে তো একবার। হায় হায়, এত টাকা খাইছে আমার, মেলা টাকার কারবার। মানিব্যাগটা দিই তো। একটা ভোটার কার্ড, ওইটা মনে হয় অফিসের কার্ড। নাম তো একই লাগে, রায়হান মাসুদ। ব্যাটার যে অবস্থা, জিনিসগুলো পোছায় দিতে হইব। পলাশ তার সিএনজিতে রাখা প্যাকেটের কথা ভুলেই গেছিল, কারণ হসপিটালের ইমার্জেন্সিতে লোকটাকে ভর্তি করতে যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছে তাকে। স্লিপ কাটতে গিয়ে খুব বিরক্ত লাগছিল, কারণ লোকটার নাম সত্যিই জানে না পলাশ। রীতিমতো ধমক খেতে হলো। অবশ্য শেষ পর্যন্ত একজন গার্ড মতো লোক পলাশকে সাহায্য করেছে। ওরা আসলে হসপিটালেরই দালাল। ওদের কমিশন দিলে চোখের পলকে কাজ হয়ে যায়। সব সেরে বাইরে এসে যখন দাঁড়ালো, তখন এক প্যাসেঞ্জার তাকে প্যাকেটটা দেখালো। কেউ হয়তো লক্ষ্য করেনি, হসপিটালের বাইরে সবাই এত ব্যস্ত থাকে যে কারোর দিকে কারো তাকানোরও সময় নেই। আর পার্কিং এর কাছে তো সারাক্ষণই একজন ট্রাফিক পুলিশের মতো লোক লাঠি হাতে দাঁড়িয়ে থাকে। প্যাকেটটা রাস্তা থেকে তুলে পলাশ খুলে দেখেনি। লোকটার মানি ব্যাগটা সিএনজিতে পাওয়া গেল। মানি ব্যাগে তার ভোটার আইডি কার্ড আর অফিসের কার্ড ছিল। সেখান থেকে পলাশ জানলো লোকটার নাম রায়হান মাসুদ। কার্ডে মোবাইল নাম্বার আছে, কিন্তু সেটা বন্ধ বলছে। হয়তো অ্যাক্সিডেন্টের সময় মোবাইলটা কোথাও হারিয়ে গেছে। যাই হোক, প্যাকেটটা অফিসের ঠিকানায় পৌঁছে দিলেই হবে। রক্তে ভেজা প্যাকেটটা সরিয়ে সিটে লেগে থাকা রক্ত পলাশ পরিষ্কার করলো প্রথমে। তারপর যে পাশে রক্ত নেই সে পাশ ফিরিয়ে প্যাকেটটা রাখার আগে খুলে দেখে তো পলাশ কারণ প্যাকেট ভর্তি টাকা, সব 500 টাকার নোটের বান্ডিল। দ্রুত প্যাকেটে টাকাটা ভরে ফেললো পলাশ। নিচের দিকের কিছু টাকাতে রক্ত লেগে চটচট করছে। মানি ব্যাগেও টাকা রয়েছে বেশ কিছু। মানি ব্যাগ আর টাকার প্যাকেট নিয়ে পলাশ রওনা হলো বাংলা মোটরে, রায়হানের অফিসের ঠিকানায়। এখান থেকে বাংলা মোটরেই আগে পৌঁছানো যাবে। শিরিন, এই শিরিন,
প্রত্যেক দিন বলি বাড়িওয়ালারে কলিং বেল লাগাই দিতে, তা তো কানে তুললা না। মাগনা থাকি, ভাড়া দিই না, বেল ঠিক করে দেয় না কেন? আলমারি চাবিটা দাও তো। এত তাড়াতাড়ি চলে আসলা, আর চাবি দিয়ে কি করবা? কাম আছে। শিরিন, এইখানে হাত দিবা না, একজনের জরুরি জিনিস রাখতেছি। কি জিনিস যে হাত দেওয়া যাবো না? বন্দুক না তো আবার? আর অন্যের জিনিস কেন তোমার কাছে থাকবো যদি কোনো বিপদ হয়? ওর মধ্যে কি আমারে দেখাও। হাত দিতে না করছে দিবা না, এত প্রশ্ন করো কেন তুমি? রান্না হইছে, যা আছে তাই দাও। আসছি যখন 4টা খাইয়েই যাই। হাত মুখ ধুয়ে আসো। না, গোসল কইরেই ফেলাই। হাসপাতালে ছিলাম, শরীরটা গিনগিন করতেছে। হাসপাতালে কেন গেছিলা? আরে এক প্যাসেঞ্জার নিয়ে ঢুকছিলাম। গামছাটা দাও দেখি। এই নাও। হ্যাঁ শোনো, সমিতির বইটা একটু দেখো তো, কিস্তি আর কয়টা বাকি আছে দেখো। আইসা দেখুন নে। কি ব্যাপার কি তোমার? কয়টা বাজে দেখছো? 8টার উপরে বাজে। তুমি কি আজ গাড়ি নিয়ে বাইরে যাবা না? না, দুপুরের পরে গাড়ি বাইর করুন। ডাইকো না তো, ঘুমাইতে দাও। তোমার মতি গতি আমি কিছু বুঝতেছি না। কয়দিন ধরে কাজে এত ঢিলা দিতেছো কেন? আরে কোনো সমস্যা নাই। সমস্যা নাই মানে? জমাইন না টাকা ভাঙা খামো নাকি? শোনো, তুমি চিন্তা করো না তো, টাকা পয়সা কোনো সমস্যাই হবে না। গুপ্তধন পাইছি বউ, গুপ্তধন। কি কইলা তুমি? গুপ্তধন? লটারি পাইছো? কয় টাকা? কবে জিতলা? কিছু তো কইলা না। আরে এত চিল্লাচিল্লি করতেছ কেন? আশেপাশে সবাই জানবো তো, চুপ থাকো। কত টাকা পাইছো কও না? এই তো 2 লক্ষ টাকা। লটারি ওয়ালারা তো মাইকে কয় লটারিতে নাকি 40 লাখ 20 লাখ টাকা পাওয়া যায়। আরে ওইটা তো প্রথম পুরস্কার, আমি পাইছি 5ম পুরস্কার। কি যে খুশি লাগতেছে আমার। তারপরও গাড়ি নিয়ে বাইর না হইলে লোকে সন্দেহ করবো তো। হ্যাঁ, দুপুরের পরেই বাইর হম, আর কাল সকাল থেকেই সকাল সকাল যাবো। না, আসলে কোনো লটারি জিতেনি পলাশ। শিরিনকে সে মিথ্যে কথা বলেছে। সেদিন টাকার প্যাকেট নিয়ে মানিব্যাগে পাওয়া ঠিকানা পর্যন্ত পলাশ গিয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত টাকার লোভ তাকে পরাজিত করলো। অনেক ভেবেচিন্তে পলাশ টাকা নিয়ে বাড়ি চলে এলো। বারবার মনে হচ্ছিল সে অন্যায় করছে, আবার মনে হচ্ছিল এতগুলো টাকা যেচে যখন তার হাতে এসে পড়েছে তখন ওই টাকায় তার হক আছে বই কি। তাছাড়া টাকার মালিককে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছে। কি অবস্থা ওনার কে জানে। তবে যাই হোক না কেন, ওই দিকে আর সে যাচ্ছে না ভুলেও। অত বড় ঢাকা শহরের ঠিকানা নিয়েই অনেকে অনেককে খুঁজে পায় না, আর পলাশকে ওই লোক ঠিকানা ছাড়া কিভাবে খুঁজবে? প্রয়োজন পড়লে বাংলা মোটর বেইলি রোড ওই দিকে সে সিএনজি নিয়ে যাবেই না। ব্যাস, তাহলে তো ঝামেলা চুকে গেল। তারপরও পুলিশে ঝামেলা হলে পলাশ টাকাটা নেয়নি বলে অস্বীকার করবে। অতগুলো টাকা একসঙ্গে হাতে পেয়ে পলাশ বেশ আনন্দিত। কদিন ধরে ঠিকঠাক মতো কাজেও বেরোচ্ছে না। না, কাজে না বেরোলে লোকের চোখে পড়ে যাবে। আজ দুপুরের পর থেকে পলাশ সিএনজি নিয়ে বের হলো, আর বের হওয়ার আগে ওই প্যাকেটের টাকা থেকে 5,000 টাকা নিল। ও বউ, চাবিটা দাও তো। এই নাও। টাকা যখন হাতে আইছে আলমারিরে রং করে নাও। স্টিলের রং ওইটা কেমন দেখা যায়। ওইসব পরে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই টাকা দিয়ে কি করবা? একজন একটা পুরান রিক্সা বেচবো, দাম দর করে দেখি কি কও। যদি দেখি 3.5-4 মধ্যে নিতে পারি তাহলে নিয়ে নিমু। ভাড়া দিয়া থুইলাম, প্রতিদিন কিছু টাকাও এলো এখান থেকে। তাহলে নতুনই একটা রিক্সা কিনো, পুরান কিনবা কেন? তোমার বুদ্ধি সিদ্ধ তরকারির মতো, বুঝলা? নতুন রিক্সা কিনলে আশেপাশে লোকের তো সন্দেহ হইব, জিজ্ঞেস করবো না কই পাইলাম। সন্দেহ করবো কেন?
বলবার টাকা জমাইছি। আহারে, সিএনজির কিস্তি শেষ হইল না আর আমি টাকা জমাইয়া রিক্সা কিনতেছি না। তুমি খালি খালি চিন্তা করো। পাশের ঘরের হাফিজ ভাইরে দেখছো, সিএনজি চালাইয়াই ফ্রিজ কিনছে। তোমারও ফ্রিজ কিনা দেবো, একটু ধৈর্য ধরো। আর ওই বেটার সিএনজি তোর শ্বশুর দিছে। আমারে তুমি খুঁটা দিলা? ভাইজান তো বলছিল রঙিন টিভি কিনা দিব, নেও নাই কেন? শোনো, যৌতুক নেওয়া আর দেওয়া দুইটাই অপরাধ। তার চেয়ে খাইটটা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। হয়েছে, মেলা কথা হয়েছে, এখন আমি বের হইলাম, গেলাম। আচ্ছা যাও। পলাশ মনে মনে ভাবছে, বউকে তো বললো যৌতুক দেয়া বা নেয়া দুটাই অপরাধ, অথচ তার চেয়ে বড় অপরাধ কি সে করে ফেললো। আচ্ছা, একবার যাবে নাকি হসপিটালে ওই লোকটার খোঁজ নিতে? পরক্ষণই ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ভাবনার চড়াই উচ্চাই পার করে শেষ পর্যন্ত প্যাকেটে পাওয়া টাকাটার 4,500 টাকা সে খরচ করেই ফেলল। একটা পুরনো রিক্সা কিনল, দুপুরের পর থেকে এক টানা সিএনজি চালালো। সন্ধ্যা যখন হব হব করছে, তখন এক লোক এক গাদা বাজার সদাই নিয়ে হাঁপাতে হাঁপাতে তার সিএনজিতে উঠে বসলো। তাকে মগবাজার নামিয়ে দিয়ে খালি সিএনজি নিয়ে বসে আছে পলাশ। তাকে প্যাসেঞ্জার বললো, আয় সিএনজি যাবেন বনানী? বনানী কোন জায়গায়? বনানী 11 নম্বর রোড। জামু, তো মিটার থেকে 20 টাকা বাড়াই দিয়েন। এ কি, আপনার সিটে রক্ত কেন? ও মাই গড, কিসের রক্ত এটা? আপনি কোনো কি কইতেছেন আপনি? দেখি, এই দেখি, আমার গাড়িতে এত রক্ত করতে গেল? আপনি নিশ্চয়ই কোনো খারাপ কাজ ক্রাইমের সাথে জড়িত। আমি গেলাম। আরে ভাই 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 দাঁড়ান, ভয়ের কিছু নাই। মনে পড়ছে, একটু আগে এক বাজার নিয়ে আইছিল একজন, তার হাতে জবাই করা মুরগি ছিল। কোনোভাবে হয়তো মুরগির কাগজ থেকে আর রক্ত পড়ছে, সন্দেহ হয়ে গেছে, তাই আমার চোখেও পড়া নেই। তাই বলে এত রক্ত? দাঁড়ান ভাই, আমি পরিষ্কার করে দিতেছি। না, আমি অন্য সিএনজি ধরে চলে যাচ্ছি। ভাইজান, পরিষ্কার করে দিতেছি, বেশি সময় লাগবে না তো। এই তো হয়ে গেছে। নন, চলেন। না, আপনার সিএনজিতে যাব না, একবার বললাম তো। জোরের কি আছে? আশ্চর্য, পলাশ খুবই অবাক হয়েছে। ভাগ্য ভালো সন্ধ্যায় সে এক লোককে হাতে জবাই করে মুরগি নিয়ে তার সিএনজিতে উঠতে দেখেছে, আর চট করে মনে পড়ায় আরেক প্যাসেঞ্জারকে বলতে পেরেছে যে সিটে যে রক্তটা লেগেছিল সেটা হয়তো মুরগির রক্ত। কিন্তু রাতে বাড়ি ফেরার সময়ও এক লোক তাকে বলেছে তার সিএনজি সিটে রক্ত লেগে আছে। যদিও পলাশ একই গল্প বলেছে কায়দা করে, কিন্তু মনে মনে অস্থির হয়ে আছে এই ভেবে যে নিজে হাতে সে সন্ধ্যার পর সিটের সমস্ত রক্ত পানি দিয়ে ধুয়েছে, তারপরও সিটে রক্ত কিভাবে এলো? আর রক্তটা সিটের ভেতর দিকে ভারী থকথকে হয়েছিল, অর্থাৎ যেখানে অ্যাক্সিডেন্টের পর রায়হানের মাথাটা ছিল সেখানেই রক্তটা যেন জমাট বাঁধা হয়েছিল। মানে কি, এতদিন তো এসব ঘটেনি? নাকি লোকটা টাকাটা খরচ করার পর এমনটা ঘটছে? না, কিছু বুঝতে পারছে না পলাশ। পরক্ষণই আবার ভাবছে আসলে এসব মনের ভয় আর দুশ্চিন্তায় দেখেছে হয়তো। নিশ্চয়ই প্রথমবার ভালো করে রক্ত পরিষ্কার করেনি। আবার এও ভাবছে অন্যের টাকা জেনে শুনে আত্মসাৎ করাটা তো নিশ্চয়ই ভয়ঙ্কর পাপ। পাপে ধরছে না তো পলাশকে? আকাশ পাতাল ভাবনার বুকে অজস্র যুগকে ঘুরিয়ে উড়িয়ে পলাশ নিজেকে শান্ত করলো এটা বলে যে সে টাকাটা যদি সেদিন রাস্তা থেকে না তুলত তবে অন্য কেউ তো অবশ্যই নিয়ে যেত, আর ওই টাকা একমাত্র পলাশেরই অধিকার, কারণ রায়হানকে সে বিনা পয়সায় হসপিটালে অবধি পৌঁছে দিয়েছে। মিরপুর থেকে অত দূরে এসে সিএনজি ভাড়াটাও তো নেয়নি। যেখানে সবাই জটলা পাকিয়ে দাঁড়িয়ে দেখছিল সেখানে তো রাস্তা থেকে তুলে রায়হানকে চিকিৎসার জন্য হসপিটাল অবধি নিয়ে গেছে। তার মানে এটা একটা ভালো কাজ, আর এই ভালো লাগার পুরস্কার হিসেবে সে টাকাটা নিতেই পারে। অর্থাৎ মূল কথা, পলাশ টাকাটা নেয়ার মধ্যে কোনো অন্যায় দেখছে না বা দেখতে চাইছে না। কিন্তু সত্যি কি তাই? রাতে বাড়ি ফিরে আসার পর তো ঘটল অন্য ঘটনা। যদিও সন্ধ্যার পর যা কিছু ঘটেছে সবই পলাশ শিরিনের কাছ থেকে আড়াল করেছে, তাতে লাভ হলো কি? বেশি ভাত খাইয়া ফেলাইছিস, এত খিদা লাগছিল বুঝি নাই। রাইত তো মেলা হইছে, খিদা লাগবো না? শোনো,
ভাবতাছি এরপর একটা নতুন রিক্সাই কিনা ফেলুম। যদি 3-4টা রিক্সা ভাড়া খাড়াইতে পারি তাহলে তো ভালোই লাভ হইব, বুঝছো? মোবাইলে কইলা রিক্সা কিনা ফেলাইছো, তা বাড়িতে আনলা না কেন? পুরান রিক্সা তো আনুম কেমনে? বেড়াই এমন মেলা দিন চালাইছে, গদি ফুদি ফাইটটা ছিঁড়া গেছে, তাই গদি আর সাউনি দিলাম বদলাইতে। সপ্তাহখানেকের মধ্যে কাম হইয়া যাব, তখন একবারই দেখো। পুরান রিক্সা, তাও 4,500 টাকা দিলা, আর একটু কমাইতে পারলা না? 5,000 টাকা দিয়া তো নতুন রিক্সা কেনা যায়। শোনো, আগের দিন আর নাই। তাছাড়া ঠিকঠাক করার খরচ খরচা বাবদ 4,500 টাকা লাভ হইছে, ঠকা হয় নাই, বুঝছো? ভাড়া দিবা কার কাছে? মানুষ ঠিক করছো? আমার মেলা পরিচিত আর বিশ্বস্ত লোক আছে, ভাবতেছি সালেকরেই দিমু। কাল 7টার মধ্যে তুলে দিও তো, শুয়ে পড়ে চলো। কি বিছানা তো লাল পিঁপড়া কেন? কই ও মা, এত পিঁপড়া কই থেকে আসলো? মনে হয় দেশে ঝড় বৃষ্টি হইব খুব। দেখছো অবস্থাটা? এই দেখো, বালিশের নিচে হাজার হাজার লাল পিঁপড়া। কি করো তুমি সারাদিন? বিছানাটা পরিষ্কার করে রাখবে না? আমি তো সারাদিন ঘরে কোনো পিঁপড়াই দেখি নাই। তা দেখবা কেন? সারাদিন তো চোখ থাকে ওই জলসার নাটকে। যারো আনো, যাও দূর। শোনোর সময় ত্যাক্ত বিরক্ত করে রাখলো। এই দেখছো, দেখো দেখো, তোমার বালিশের নিচ থেকে লাইন ধরে পিঁপড়া আলমারির দিক থেকে আসতেছে। আরে তাই তো, আলমারিতে মিষ্টি জিনিস কিছু রাখছো নাকি? না, কিন্তু এত পিঁপড়া আলমারি থেকে আসতেছে, কারণটা কি? দেখি সরো, এইসব কি? ও মা গো! এই টাকার মধ্যে এত লাল পিঁপড়া কেন? এত পিঁপড়া আমি একলগে কোনোদিন দেখি নাই। দাঁড়াও, চিল্লায় না তাকে। না, পিঁপড়া তো সরতেছে না। এত পিঁপড়া আইলো কেমনে? লাখ লাখ পিঁপড়া দেখতেছি। টাকার মধ্যে এত পিঁপড়া কেন? সত্যি কইরা কও। দূর, মাথা গরম করে না তো। একটা স্টিলের বাটি নিয়ে আসো তো, আমার পুরা হাত ভরে গেছে পিঁপড়ায়। এই নাও, পানির মগে হাত ধুবো। দেখি, আগে রক্ত লাগা টাকাগুলো আলাদা করতে হইব। রক্তের গন্ধেই মনে হয় পিঁপড়াগুলো আইতেছে। কি কও? টাকার মধ্যে রক্ত হইব কেন? এই টাকা তুমি লটারিতে যেত নাই? সত্যি কইরা কও, তুমি টাকার মধ্যে রক্ত থাকবো কেন? তোমার মিশা কথা কইছি। এই টাকা আমি পাইছি, লটারিতে যেতে নাই। কই পাইছো? এক লোক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে ছিল, তার পাশে টাকার প্যাকেটও ছিল, ওইখান থেকেই টাকায় রক্ত লাগছে। যার টাকা তারে ফেরত দাও নাই কেন? হায় হায়, আমি ঠিকানাই তো জানি না, আর লোকরে মাইনসে কোন হাসপাতালে ভর্তি করছে তাও তো জানি না। আমি তো জানতামই না যে প্যাকেটে টাকা আছে, হঠাৎ দেখছি। আর ততক্ষণে এখন উপায়? এই টাকা তো ঘরে আনা ঠিকই হয় নাই তোমার, কামটা ভালো হইল না। আমি না নিল অন্য কেউ তো পাইতো এই টাকা, রাস্তায় পড়ে থাকতো। কও এখন কি করবা? রক্ত লাগানো টাকাগুলা বান্ডিল থেকে সরাইয়া ফেলি। এতদিনের শুকনা রক্তে যখন এত পিঁপড়া ধরছে, তখন টাকা সরালে কি এই পিঁপড়া যাইবো? লাল পিঁপড়া খুবই ছোট প্রাণী, কিন্তু লক্ষ লক্ষ পিঁপড়া একসঙ্গে দেখে পলাশ আর শিরিন দুজনে প্রচন্ড ভয় পেয়ে গেল। টাকার বান্ডিলে যে টাকাগুলোতে রক্ত লেগেছিল, পলাশ বুদ্ধি করে সেই টাকাগুলো বান্ডিলের ভেতরের দিকে রেখেছিল, যাতে শিরিনের চোখ না পড়ে। অবশ্য পলাশকে না বলে ওই টাকা শিরিন ধরে না, তবু পলাশ সাবধানে ছিল। কিন্তু এতদিন পর আজ হঠাৎ কেন এমনটা ঘটল? রক্ত যেখানে শুকিয়ে কালো হয়ে গেছে, সেখানে এত লাল পিঁপড়ার কি কাজ? এ কোনো অন্য সংকেত নয় তো? ভেতরের এক অজানা আতঙ্কে পলাশ শিরিনকে ওই দিনের ঘটনাটা যথেষ্ট ফাঁক ফোকর রেখে বলল, কিন্তু টাকাটা ফেরত দেওয়ার কথা মাথায় নিল না।
কারণ সারা রাত ধরে চেষ্টা চরিত্র করে শেষ পর্যন্ত টাকা থেকে পিঁপড়া সরাতে পেরেছিল ওরা। পরদিন কেরোসিন তেল এনে আলমারির চারপাশে দিয়ে রাখলো। ব্যাস, ঝামেলা শেষ। আবার বেশ কিছু টাকা ওখান থেকে পলাশ খরচ করে ফেললো। আচ্ছা, এমন নয় তো যেদিন থেকে এই টাকায় পলাশ হাত দিয়েছে সেদিন থেকে আজগুবি সব ঘটনা ঘটছে পলাশের সঙ্গে? পলাশ বুঝতে পারছে না। এই যেমন সিএনজি সিটে রক্ত, টাকার গায়ে অজস্র লাল পিঁপড়া, আর এবার যা ঘটলো তা তো পলাশের চিন্তা সীমার বাইরে ছিল। তবে কি সত্যি সেদিন ভয়ঙ্কর অন্যায় করেছে পলাশ? আর আজকের ঘটনার সঙ্গে তবে সেই অন্যায়ের অবশ্যই যোগসূত্র রয়েছে। তা না হলে পলাশ কেন দেখবে যা কিছু মানুষ অলৌকিক বা অশরীরী বলে দাবি করে? কুয়াশা। ওদের এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম পর্ব, যেখানে আমরা দেখছি পলাশ একজন সিএনজি ড্রাইভার। বেশ কিছুদিন ধরেই সে সিএনজি চালায়, কিন্তু তার অবস্থা সিএনজি অন্যান্য সিএনজি চালকদের তুলনায় বেশ ভালো। এমনিতে কোনো সাথে পাচে না থাকলেও পলাশের ভেতর ভেতর কিন্তু একটা লোভ রয়েছে, অর্থাৎ টাকার লোভ। সে সবসময় ভাবে কি করে বেশি টাকা পাওয়া যায়। সে নানা রকম চিন্তা ভাবনা করে, সে সবসময় লটারির টিকিট কিনে। তো সে যাই হোক, শুরুতে আমরা দেখেছি যে পলাশ একজন প্যাসেঞ্জারকে নিয়ে বাংলা মোটর হয়ে বেলি রোড যাচ্ছিল। যাবার পথে সোনারগাঁর সার্ক চত্বরের সামনে একটি ভীষণ রকমের অ্যাক্সিডেন্ট হয়, খুব বাজে রকমের অ্যাক্সিডেন্ট হয়, যেখানে সেই লোকটি মাথায় প্রচন্ড আঘাত পায় এবং আঘাত পাওয়ার পর তার মাথা থেকে প্রচন্ড ব্লিডিং শুরু হয়। পলাশ তাকে হাসপাতালে নিয়ে যায়, ইমার্জেন্সিতে এসে তাকে ভর্তি করিয়ে দিয়ে আসে। এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল সেই সময় সে খেয়াল করে তার একটা ব্রাউন কালারের প্যাকেট পড়েছিল লোকটার, যেখানে লোকটা অ্যাক্সিডেন্ট হবার পর পড়েছিল। সেখান থেকে প্যাকেটটা উঠিয়ে সিএনজিতে রাখে পলাশ। কিন্তু পলাশ তারপরে এই তাড়াহুড়া এবং তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার ঝামেলার মধ্যে ভুলেই যায়। তারপর হঠাৎ তার কি মনে হয়, সে তখন সে প্যাকেটটা খুলে দেখে সেখানে থরে থরে টাকা সাজানো, অনেক টাকা, যে টাকা পলাশ কখনো একসঙ্গে চোখেও দেখেনি। তো সে যাই হোক, পলাশ সেখানে তার মানি ব্যাগটিও খুঁজে পায়, কিন্তু এতগুলো টাকার লোভ পলাশ ছাড়তে পারে না। এবং পলাশের বিবেক তাকে বাধা দিলেও সে বিবেকের কাছে পরিষ্কার হয় এই বলে যে সে তো লোকটিকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, তার কর্তব্য সে করেছে, সে তো না করলেও পারত। সুতরাং এই টাকা নেয় তার কোনো ক্ষতি নেই। এবং টাকাগুলো সে নিয়ে বাড়িতে চলে যায় এবং তার স্ত্রীকে বলে সে প্যাকেটটাতে হাত না দিতে আলমারিতে রাখে। এবং সেখান থেকে সে টাকা নিয়ে খরচ করে, অর্থাৎ একটা পুরনো রিক্সা কিনে। পরবর্তীতে সে একসময় তার স্ত্রী শিরিনের কাছে স্বীকার করে যে সে আসলে লটারিতে টাকা পায়নি, একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল একটি লোকের, সেই লোকের টাকা সে পায়, কিন্তু সেই লোকের সে ঠিকানা জানে না, তাই সে পৌঁছে দিতে পারেনি। কিন্তু ঠিকানা তার কাছে ছিল, কারণ মানি ব্যাগে তার ভোটার আইডি কার্ড এবং তার অফিসের যে বিজনেস কার্ডে তার নাম ঠিকানা সবই ছিল। লোকটির নাম রায়হান মাহমুদ। তো যাই হোক, এতগুলো টাকা পাওয়ার পর পলাশের জীবনযাত্রা পাল্টে যায় এবং একদিন রাতে হঠাৎ পলাশ আবিষ্কার করে লক্ষ লক্ষ পিঁপড়া তার বালিশের নিচে, তার বিছানায়, এবং যেই আলমারি যেখানে সে টাকা রেখেছিল সেই বিছানায় পিঁপড়াগুলো সেদিক থেকে আসছে এবং টাকার মধ্যে অজস্র লাল পিঁপড়া। তারা খুব ভয় পেয়ে যায় এবং টাকাগুলো পরিষ্কার করে রেখে দেয়। কিন্তু ভয় পলাশের পিছু ছাড়ে না, পলাশের মনের মধ্যে একটা কুডাক ডাকতেই থাকে সবসময়। তো ঠিক আছে, আমরা এর পরের পর্বে দেখি যে আসল ঘটনা কি কি হয়। পলাশ কি আসলে সেই টাকাগুলো ফেরত দিয়ে দেবে, নাকি সেই টাকাগুলো সে নিজের কাছে রেখে দেবে, এবং এই পিঁপড়ার রহস্য কি। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে প্যাসেঞ্জারই তার সিএনজিতে সেই ঘটনার পর উঠতে যায়, সবাই সিটের মধ্যে রক্ত দেখে। এই সবকিছু রহস্যের সমাধান কি হবে এই দ্বিতীয় পর্বে? চলুন তাহলে শুনি দ্বিতীয় পর্ব, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2, আর সঙ্গে আছি শারমিন। হ্যালো, কই থাকো? আগেও তো একবার ফোন দিছিলাম। মনে হয় রান্নাঘরে ছিলাম। কতদূর আসছো? শোনো, আসার সময় এক প্যাকেট কয়েল নিয়ে আসো। আমার আসতে দেরি হইব, এই জন্যই ফোন দিছিলাম। খ্যাপ নিয়ে মানিকগঞ্জ যাইতাছি। কত দেরি? তা তো কইতে পারব না। উনি সাভার গার্মেন্টস থেকে কিছু মাল নিয়ে তারপর যাইব। কতক্ষণ লাগবো কে জানে, 12টা 1টা বাজতে পারে। তুমি দরজায় তালা দিয়ে শুয়ে পড়ো। তোমার চাবি তো ঘরে, অসুবিধা নাই, আমি সজাগে থাকুন। আচ্ছা, রাখতেছি, গাড়ি চালাইতেছি। সাভার থেকে বেশ খানিকটা ভেতরে জিরাবো এক গার্মেন্টস থেকে মাল তুলে প্যাসেঞ্জারকে নিয়ে মানিকগঞ্জ পৌঁছে দিতে 12:30 বেজে গেল। ঢাকা শহরে 12:30 মানে তেমন রাত নয়।
পলাশ কিছুক্ষণ বসে থেকে খালি সিএনজি নিয়ে রওনা হলো। রাত তেমন গভীর নয়, তারপর এইদিকে রাস্তাটা কেমন যেন শুনশান। দু একটা দূর পাল্লার গাড়ি চলছে, তবে হুঁশহাস করে দ্রুত চোখের পলকে মিলিয়ে যাচ্ছে। রাতের খালি রাস্তা পেলে যা হয় আর কি। পলাশ দীর্ঘদিন ড্রাইভারি করছে, ঢাকা শহরের প্রতিটা অলি গলি সে চেনে। হঠাৎ নির্জন রাস্তার মাঝখানে এক লোক তাকে দূর থেকে হাত ইশারা দিল। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পেছন দিকের রাস্তা। এদিকটা একটু জঙ্গল মতো, প্রচুর বয়স্ক গাছপালা যেন বুড়ো বৃক্ষ মেলার মতো সাজানো। বড় বড় পুরনো গাছগাছালি আর ঝোপঝাড়ের ফাড়ে রাতের নির্জনতা যেন ঘন কালো হয়ে আরো গভীর মনে হচ্ছে। এত রাতে লোকটা একা একা এখানে দাঁড়িয়ে আছে, নিশ্চয় বিপদে পড়েছে। পলাশ সিএনজি থামাতেই লোকটা যা বলল তা শুনে পলাশ চমকে উঠল। একটা শীতল রক্তস্রোত যেন ভয়ে ঘাড় বেয়ে শির দ্বারায় নেমে গেল নিঃশব্দে। তবুও সামনে নিল নিজেকে। যাবে বাংলা মোটর হয়ে বেলি রোড? না মামা, ওইদিকে যাবো না। চলো না, আমার খুব বিপদ, আমার একটু হাসপাতালে যেতে হবে। না মামা, আমি ওইদিকে যাবো না। তুমি কোন দিকে যাবে? আমি মিরপুরের দিকে যাবো। আমাকে 10 নম্বর নামিয়ে দিও, আমি ওখান থেকে চলে যেতে পারবো। সামনে আমার একটু কিন্তু কাজ আছে, দেরি হইব কিন্তু। কোনো অসুবিধা নেই, আমার তো তাড়া নেই। খামাখাই ভয় পেতেছি। বাংলা মোটর থেকে বেলি রোডে কি মানুষের কাজ থাকতে পারে না? ভালোই এত রাতে এক প্যাসেঞ্জার পেলাম, কথা কইতে কইতে চলে যাবো। উঠেন। তোমার সামনের আয়নাটা একটু পরিষ্কার করো, তুমি তো পেছনের কিছুই দেখতে পারবা না। আয়না তো পরিষ্কার। কি কে আপনি? এইটা আমি কি দেখতেছি? বাঁচাও আমারে। এই রাতে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমারে কেন হাসপাতালে ফেলে রেখে আসলা? কেন আমার টাকা নিয়ে পালিয়ে গেলে? এইটা কি? ব্রেকটাও তো কাজ করতেছে না। কি হইব এখন আমার? আমারে মারেন না, আমারে সাইরা দেন, আমি কাল সকালে হাসপাতালে যাবো। ভাই ভাই, আমারে মারেন না, আমারে সাইরা দেন, আমি কাল সকালে হাসপাতালে যাবো, টাকা নিয়েই যাবো। আমারে মারেন না। আমার খুব কষ্ট হয়েছে হাসপাতালে, আমাকে বাড়ি পৌঁছে দাও। আমাকে এমন জায়গায় রেখেছে, গন্ধে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমারে মারেন না ভাই, আমি আপনার সব টাকা ফেরত দেবো, আপনারা দেখতে হাসপাতালেও যাবো। মাফ করে দেন ভাই, আমার জানে মারেন না, আমার ভুল হয়েছে। এইটা কি লোক? কোথায় গেল লোকটা? এতক্ষণ তো পিছনেই বসেছিল, কপাল হয়ে রক্ত পড়তেছিল, তাও তো পরিষ্কারই দেখলাম। উনি তো সেই দিনে রায়হান সাহেবই ছিল। কই গেল? ভুল দেখলাম না তো? কি হইল আমার? এখানে ওই লোক হাসবো কেমনে? ভূত দেখলাম? তাহলে এতটা পর আমি কার সাথে কথা কয়ে কয়ে আসলাম? কারের সঙ্গে নিয়ে আসলাম? কি হইতেছে এসব? আর মানুষটা মিলাই গেল কেমনে? আমি কি ভুল দেখছি এতক্ষণ? কিন্তু হাসপাতালে যাইতে কইল যে, কেডে কইল এই কথা? হঠাৎ শহরের ভেতর ঢুকে সিগন্যালে পলাশের সিএনজিটা জোরে ব্রেক করলো, আর সঙ্গে সঙ্গে তার পেছনের সিট থেকে লোকটা উধাও। এটা কিভাবে সম্ভব? পলাশ স্পষ্ট দেখেছে একটা লোক মাঝ রাস্তায় তার সিএনজি থামিয়ে সিএনজিতে উঠেছে। তখন চেহারাটা ঠিক রায়হানের মতো লাগেনি, অথচ সিএনজি স্টার্ট করার পর যখন লোকটা আয়না পরিষ্কার করতে বলল, তখনই পলাশ দেখলো লোকটা আসলে সেদিনই সেই রায়হান। কপাল থেকে তখনও রক্ত পড়ছিল। ভয়ে সিএনজি থামাতে পারছিল না পলাশ, সিএনজির ব্রেকটাও কাজ করছিল না। আর এখন যখন সিগন্যালের ব্রেক করলো, তখন তাকিয়ে দেখে পেছনে বসে থাকা রায়হান আর নেই। তার মানে কি লোকটা পলাশের সিএনজিতে ওঠেনি? বাংলা মোটরে বেলি রোড যাবে শুনে এতক্ষণ পলাশে কি আসলে এসব ভয় কল্পনা করেছে? না, কিচ্ছু মেলাতে পারছে না। শুধু এটুকু বুঝতে পারছে, রায়হানের টাকা আর অসুস্থ রায়হান হাসপাতালে শুয়ে থেকেও পলাশের মাথা থেকে সরছে না। এর বিহিত করতেই হবে। লোভে পড়ে এই টাকার জন্য ভূতের ভয়
আর কোটি কোটি পিঁপড়ার ভয়ে জীবন দেওয়ার কোনো মানে হয় না। কালই যাবে পলাশ ওই হাসপাতালে যেখানে রায়হানকে ভর্তি করেছিল। তাছাড়া এখানে খোঁজ না পেলে ভোটার আইডিতে ঠিকানা তো আছেই। ভোটার আইডিটা পলাশ যত্ন করে লুকিয়ে রেখেছে। রায়হানের অফিসের কার্ডও আছে পলাশের কাছে। আগে হাসপাতালে যাবে এটাই স্থির করলো পলাশ। যে লোকটা ওই দিন পলাশকে হাসপাতালে হেল্প করেছিল তার কাছে গেলেই খবর পাওয়া যাবে। কিন্তু লোকটা যে বলল আর যে আচরণ করলো তাতে পলাশ বরং উল্টো নিরুৎসাহিতই হলো। মিয়া, সারাদিন এত লোক আসে যায়, তাগো সবার মুখ কি মনে থাকে? একটু মনে করে দেখেন ভাই, বুঝে মাথা দিয়ে খুব রক্ত পড়তে আসছিল। আমি নাম বলতে পারতেছিলাম না। স্লিপ কাটার সময় এখানকার ম্যাডাম বিরক্ত হয়েছিল, আর আপনিই তো আমার সাহায্য করলেন। আরে ভাই, এইখানে মাথা ফাটা, ড্যাগার দিয়া, বুক চিরা, হাত পা থেতলাইয়া প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে রুগী আহে। আমি কেমনে কমু? আপনি কার কথা কইতাছেন? ভিতরে গিয়া খুঁজেন, এইখানে ভিড় কইরেন না, যান। ভাই খোঁজ নিছি কিন্তু কেউ তো কিছু কইতেছে না। আচ্ছা, কতদিন আগের কথা? এই ধরেন 3.5-4 মাস হইব। পাগল হইছেন নাকি? আমি প্রতিদিন কত লোকরে ভর্তি করাই। 3 মাস আগে কারে ভর্তি করাইছি সেইটা তো মনে রাখা সম্ভব না ভাই। তাহলে এখন উপায় ভাই? তাহলে আমি লোকের খোঁজ পামু কেমনে এখন? দেখেন, কোনো বড় ডাক্তার ধইরা কিছু করতে পারেন কিনা। আছে কেউ এমন পরিচিত? আমি তো বাবা রোগীরে লাইনঘাট কইরা এদিক সেদিক কইরা দিয়া ভর্তি করাই, এই পর্যন্তই। ভর্তির পর তাগো কি হয় তার খবর আমি কইতে পারি না। ভাই আপনি নয় পান, বিড়ি, সিগারেট যা খাইতেছেন এলে কিছু টাকা নিয়ে দেন না ভাই, দেন না, কিছু ব্যবস্থা করা যায় কিনা, খুব উপকার হইতো ভাই, প্লিজ দেখেন না ভাই। এই সরেন সরেন, রোগী আইতাছে, জান তো আপনি খামাখা আমার সময় নষ্ট করতেছেন, জান। কইতন যে আসে পাগল ছাগল, 3 মাস আগে নাম ছাড়া ভুয়া নামে রোগী ভর্তি করাইছে, অহনাইছে খোঁজ খবর করতে। ছদ্মনামে হসপিটালে যে দালাল রায়হানকে ভর্তি করিয়ে দিয়েছিল সে কোনো কিছুই বলতে পারল না রায়হান সম্পর্কে, বরং উল্টো বিরক্ত হলো। মহা বিপদ হলো তো পলাশের। আচ্ছা, হসপিটালে খুঁজতে আসাটা বোকামি হলো না তো? নাকি সে রাতে ভয় পলাশের মন কল্পনায় ওকে বলেছে, আর তা নিয়ে এতটা বাড়াবাড়ি একটু হাস্যকর হয়ে যাচ্ছে না তো? কি করবে পলাশ বুঝতে পারছিল না। এদিকে বেশ অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। সে টাকাটা ম্যানেজ করে বান্ডিলে না রাখা পর্যন্ত তো বাড়িতে গিয়ে টাকাগুলো পৌঁছতেও পারছে না। তার চেয়ে বরং যে টাকাগুলো খরচ করেছে সেগুলো জমা করে একবারে 2 লাখ টাকা নিয়ে রায়হানের বাড়িতে পৌঁছে দেবে, এই সিদ্ধান্তই নিল পলাশ। কিন্তু তার সঙ্গে একের পর এক যে ঘটনা ঘটছে তাতে কি করা উচিত পলাশের? যখনই একা হচ্ছে তখনই যেন কোনো এক অলৌকিক ছায়ামূর্তি পিছু নিচ্ছে পলাশের। কি করবে পলাশ? তারপর আজ ভর দুপুরে যখন একা বের হলো তখন বাপরে, এত গরম পড়ছে, এই গাছটা নিচে একটু জিরাই নেই। ওই ঠান্ডা পানি, কে কি কি দেখতেছে? আমি এটা আপনি আপনি এনে কেমনে আসলেন? না না, ভুল ভুল দেখতেছি আমি। গরমে সব ভুল দেখতেছি আমি। এই গরমে মাথা মাথা সব গন্ডগোল হয়ে গেছে। এইটা হইতেই পারে না। আমাকে বাড়ি পৌঁছে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে এমন জায়গায় রেখেছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা কই রাখছে? কোন হাসপাতালে? আমি তো খুঁজতে গেছিলাম, আপনারা তো পাই নাই। আমাকে বাড়ি পৌঁছে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আরে কই গেল? কাউরই তো দেখতেছি না। এতক্ষণ তার কারে দেখলাম? আরে এত লাল পিঁপড়ার লাইন কেন আমার সিএনজিতে? আমি কি পাগল হয়ে যাইতেছি নাকি? কি করলাম? টাকার লোভে পইরা আমি কি বিপদ নিজের কান্দি লইলাম? সিটে এত রক্ত আইলো কেমনে? কি হইতেছে এসব? আমি কি করবো এখন? ওই লোকটারও তো খুঁজে পাইতেছি না। টাকাও খাইছি, ওই লোকটারও পাইতেছি না। উফ, আমার বাঁচাও,
কেউ আমারে বাঁচাও। কি হইছে? চোখ মুখ কেমন কেন? শিরিন, আমি অন্যায় করছি, পাপ করছি, তার শাস্তি পাইতেছি। কি কওয়া বলতা বল? জ্বর জারি আসে নাই তো? আমি ওই লোকটাকে সবসময় দেখি, সিএনজির সিটে হঠাৎ দেখে রক্তে বইরা গেছে। আবার এক লইলে দেখি লোকটা ঠিক পিছনে সিটে বসে আছে, রক্তের উপরে পিঁপড়ার লাইন ধরে হাঁটে। কোন লোক? কি হয়েছে তোমার? আরে যার টাকা আমি ঘরে আনছি সেই লোক। তুমি যে বললা তারে চিনো না? মিশা কথা কইছি, তারে চিনি। আমি হাসপাতালে ভর্তি করছিলাম, কিন্তু টাকা দেই নেই, তার ঠিকানাও জানি। এটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নাই। ঠিকানা যখন জানো তখন চলো দুইজনে গিয়া টাকাটা দিয়ে আসি। কিন্তু অনেকগুলো টাকা তো খরচ করে ফেলছি, সেটা ভরুন কেমনে? কয়টা দিন বেশি রাত পর্যন্ত ডিউটি করো, রিক্সার যে ভাড়া আসে তা জমাইয়া যার টাকা তারে দিয়ে আসমু। কিন্তু আমি তো রাইতে সিএনজিনে বাইর হইতেও ভয় পাই। কিসের ভয়? আর ওই লোকটা আমারে সেদিন রাতে বলছিল যে হাসপাতালে সে কষ্টে আছে, এমন জায়গায় তারে রাখছে যেখানে তার দম বন্ধ হয়ে যাইতেছে। আইজও কইছে। তুমি হাসপাতালে খোঁজ করছো? করছি, কিন্তু পাই নাই। আবার যাও, ভালো কইরা খোঁজ লইলে অবশ্যই পাবা। ও তোমারে বলতে তো ভুলাই গেছি, কেরোসিন দেওয়ার পরও আলমারির ভিতরে দেখলাম এক জায়গায় জটলা হয়ে অনেকগুলো লাল পিঁপড়া। ঘোগি মারছো পিঁপড়া? না, টাকা প্লাস্টিকের কাগজে মুড়ায় রাখছি। আমার কিছুই ভালো লাগতেছে না। একদিকে রক্তাক্ত রায়হানের ছায়ামূর্তি, অথবা পলাশের প্রবল কল্পনার ফল যাই হোক না কেন, আর অন্যদিকে লাল পিঁপড়ার জটলা। কিছুই যেন পিছু ছাড়ছে না পলাশে। বারবার রায়হান একটা কথাই বোঝে, হাসপাতালে তার কষ্ট হচ্ছে, যেখানে তাকে রাখা হয়েছে সেখানে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, কেন বলছে এসব? আর এসব কি শুধুই পলাশের তীব্র কল্পনা, নাকি সত্যি অশরীরী কোনো কিছু ধোঁয়াটে ইঙ্গিত? দিন দিন অস্বস্তি যেন বাড়ছে পলাশে। আগে মাঝে মাঝে দেখতো রায়হানকে, আর এখন যেন ঘন ঘন দেখতে পাচ্ছে। আজকাল স্বপ্নেও দেখছে একই ঘটনা। আর সন্ধ্যের পর থেকে তো রায়হান যেন সেটাই বসে থাকে পলাশের সিএনজিতে। কোনো প্যাসেঞ্জার পলাশের সিএনজিতে উঠতে চায় না। তারা কেউই রায়হানকে দেখতে পায় না, কিন্তু সিটে রক্তে ভেজে চটচট করতে থাকে, আর লাল পিঁপড়ার লাইন ট্রেনের মতো চলতেই থাকে। কিসব অদ্ভুত ঘটনা ঘটছে। তবে কি সত্যি অন্যের টাকাটা অন্যায়ভাবে আত্মসাতের শাস্তি এটা, নাকি অন্য কিছু আছে এই ভয়ানক ভৌতিক খেলায়? নিজেকে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে আর কয়েক দফা চেষ্টা করে পলাশ পৌঁছলো সেখানে যেখানে কষ্টে রয়েছে রায়হান। ভাই, ও ভাই, খোঁজ পাইছেন ভাই? আরে যে টাকা দিছেন তা দিয়া কি কাম হয়? আমার পকেট থেকে আরো 500 টাকা খরচ হয়েছে, ঝামেলার কাম। এই নেন ভাই 500 টাকা আরো। অনেক খাটাখাটনির পর খোঁজ পাইছি, যারে ওই দিন আমি ছদ্মনামে ভর্তি করছিলাম সে সেদিনই মারা গেছে। কি কন? ভালো করে খবর নিছেন? হ, যেহেতু ভুয়া নাম ঠিকানা সেহেতু তারে বেয়ারিশ লাশের ঘরে রাখা হয়েছে। তাই কথা হইতাছে অনেক সময় অ্যাক্সিডেন্টের মরা মেডিকেল কলেজ কিনা নেয়। যদি এর মধ্যে সেই তালিকায় পড়ে তাইলে আপনি আর ওই লাশ পাইবেন না, এইটা সম্ভব না। যেমনি হোক ভাই, ওই লাশ আমার খুঁজতেই হইব। আমার জন্য একজন মানুষ জানাজা পাইব না, এটা হইতে পারে না। উনি বেয়ারস লাশ হইয়া থাকলে আমি মাফ পাবো না। আমি তার নাম ঠিকানা জানি। আপনার সব কথাই তো শুনছি, কিন্তু দেখেন ভাইজান, যেখানে বেয়ারিশ লাশ রাখে সেইখানে গিয়া তারে খুঁজা অনেক সাহসের কাম। আপনি পারবেন না, ডরাইবেন। ভাই, আপনি যেমনি পারেন ব্যবস্থা করেন না ভাই, ডরাইলেও যাইতে হইব। আর আপনি না হয় প্রশান্ত যায়েন। না না, আমি যাইতে পারবো না, ওইখানে যাওয়ার আলাদা লোক আছে, আমি সিস্টেম কইরা দিব।
নেশা ভাঙ না কইরা ওইসব বেওয়ারিশ পচা গান্ধা লাশ ঘাটাঘাটি করা অসম্ভব। তাছাড়া আমি তো আপনার ওই লোকরে চিনতেও পারুম না। এই যে ছবি দেখেন। আরে মিয়া, ভোটার কার্ডে যে চেহারা তাতে বাস্তবের চেহারা মিলে না। এতদিন হইছে মরছে, এখন তো অবস্থা আরো বেগতি। আপনি সামনাসামনি দেখছেন, আপনারই যাইতে হইব, আমারে বাদ দেন। তা কবে যাইতেছেন লাশ ঘরে? যত তাড়াতাড়ি যাওন যায়। টাকা কিন্তু ডাবল, আর আমার কমিশন আলাদা। ডাবল টাকা কেন? দম যাইব 2 জন। আপনি কি লাশ হাতাইতে পারবেন? একবার যাইয়া দেখেন বেওয়ারিশ লাশ কেমনে ফালাইয়া রাখে। আপনি না হয় আজ রাইতেই ব্যবস্থা করেন ভাই। আইজ না, আপনি বৃহস্পতিবার আসেন। কামটা গোপনে করতে হইব, মেলা পেজগি আছে। রাত 2টার পর আসবেন, আমি সব ব্যবস্থা কইরা রাখুন। ঠিক আছে। আপনি যে ভাই কত উপকার করলেন আমার, কি যে কমু। আগে লাশটা পান, এরপর ধন্যবাদ দিয়েন। কপাল খারাপ হইলে তো আর কিছুই করার নাই। তয় টাকা যা কইছি হেইটাই লাগবো। লাশ না পাইলে টাকার যেন কোনো হেরফের না হয়। তা হইব না। আজ বৃহস্পতিবার, পলাশ আজ রাতেই যাবেন বেওয়ারিশ লাশ ঘরে। শিরিন প্রথমে আপত্তি করলেও পরে বোঝাতে পেরেছে পলাশ, কারণ লাশ আইডেন্টিফাই করতে পলাশকে যেতেই হবে। ঠিক রাত 1:30টায় পলাশ হসপিটালের মর্গের সামনে চলে এলো। জীবনে কোনো দিন এর আগে পলাশ লাশ ঘরে যায়নি। আজ মর্গের সামনে দাঁড়িয়ে দরদর করে ঘামছে। রাত 2টার পর একজন ডোম নিয়ে ওই দালাল এলো। ডোম আর দালাল দুজনেই নেশা করেছে। ডোম তো নেশায় চুর, কোনো কথাই বোঝে না, শুধু এলোমেলো পা ফেলছে আর দালালের অর্ডার পালন করছে নিঃশব্দে। যারা সাধারণত এসব লাশ ঘাটাঘাটি করে তারা নাকি নেশা না করে এসব কাজ করতে পারে না। গভীর রাত, এমনিতেই হসপিটালের মর্গের সামনে লোকজন তেমন থাকে না, আর এত রাতে তো প্রশ্নই ওঠে না। পলাশের মনে হচ্ছিল দুজন নেশাতুর মানুষের সঙ্গে সে কোন ভয়ঙ্কর পথে পা বাড়াচ্ছে। এক ছুটে পালাবে কি? কিন্তু লাশঘর থেকে পালালেও রায়হানের যে লাশকে সে বেওয়ারিশ লাশ নাম দিয়েছে, সে লাশ কি পলাশকে পালাতে দেবে? ভয়ের আসল রূপ আজ সচক্ষে দেখছে পলাশ, আর বুঝতে পারছে কিন্তু কিচ্ছু করার নেই। মুহূর্তে এক প্যাকেট টাকার লোভ আজ তাকে এই শাস্তি দিচ্ছে। কুয়াশা দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে পলাশের জীবন দুর্বিষহ হয়ে গেছে। সে সারাক্ষণ গাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে, তারপর তারা রক্ত দেখতে পায়। এবং একদিন তো একেবারে সীমা ছাড়িয়ে গেল একটি ঘটনায়, সেটা হচ্ছে সাভার থেকে মানিকগঞ্জে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে সে ফিরে আসার সময় একজন আগন্তুক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সে ভাবলো যে বিপদে পড়েছে, এত গভীর রাতে সে কোথায় যাবে। তাই সে সেই প্যাসেঞ্জার বা আগন্তুককে সে তার সিএনজিতে ওঠায়। কিন্তু ওঠাবার পরেই সে বুঝতে পারে যে সে কাজটি ঠিক করেনি। সে প্যাসেঞ্জার উঠবার আগে তাকে বলে যে বাংলা মোটর হয়ে বেলি রোড যাবে। পরে পলাশ রাজি না হলে সে বলে যে মিরপুর 10 নম্বরে তাকে নামিয়ে দিতে। কিন্তু সিএনজিতে উঠবার পর সে দেখে ভিন্ন চেহারা। সেই রায়হান মাহমুদ তার সিএনজিতে উঠে বসে আছে এবং তাকে বলতে থাকে যে তাকে কোথায় রেখে এসেছে, তার সেখানে খুব কষ্ট হচ্ছে। এবং ভীষণ ভয় পেয়ে যায় পলাশ, এবং একসময় পিছনে তাকিয়ে দেখে সেই লোকটি কোথাও নেই। সে যাই হোক, এরকম বারবার নানা জায়গায় তারপর থেকে পলাশ সব সময় রায়হান মাহমুদকে দেখতে থাকে এবং রায়হান মাহমুদ সব সময় তাকে বলতে থাকে যে তার খুব কষ্ট হচ্ছে, তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে। এমন অবস্থা যখন পলাশ আর টিকতে না পারে, সারাক্ষণ ছায়ার মতো লেগে আছে তার পেছনে রায়হান মাহমুদ, সিটের রক্ত, লাল পিঁপড়া, কোথাও যে সে স্বস্তি পাচ্ছে না, তখন সে বাধ্য হয়ে চলে যায় সেই হাসপাতালে, যে হাসপাতালের ইমার্জেন্সিতে রেখে এসেছিল পলাশ রায়হান মাহমুদকে অ্যাক্সিডেন্টের পর। সেখানে গিয়ে সেই দালালটিকে খুঁজে বের করে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে অনেক তর্কাতর্কি, এবং দালাল খুব খেপে যায়। কোনোভাবেই এতদিন আগের কথা, 3-3.5 মাস আগের কথা মনে রাখা সম্ভব না। প্রতিদিন এত আহত লোক আসে এখানে, কখন কোথায় কাকে কিভাবে রাখা হচ্ছে কিছু সে বলতে পারে না, এবং সে খুব বিরক্ত হয়ে পলাশকে চলে যেতে বলে। অবশেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঘুষের লোভ দেখিয়ে সেই দালালটিকে রাজি করে তাকে নিয়ে যাওয়ার জন্য সেই জায়গায়
যেখানে অনুমান করে হয়তোবা রায়হান মাহমুদ সেখানে রয়েছে। সেটা হচ্ছে সে হাসপাতালের মর্গ লাশ কাটা ঘরে। তো যাই হোক, তাকে সময় দেয় সেই দালালটি। বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে যাওয়া হবে সেখানে, এবং সেই দালাল ভেতরে যাবে না, তার সঙ্গে ডোম আছে একজন, তাকে নিয়েই ভেতরে যেতে হবে। তাই রাত 1:30টার পরে পলাশ হাসপাতালের মর্গের সামনে চলে আসে। জীবনে এর আগে কখনোই সে মর্গের সামনে যায়নি। আমরা জানি না আসলেই কি রায়হান মাহমুদকে সেই মর্গে খুঁজে পাবে কিনা, আমরা কিছুই এখনো জানি না। আমরা জানি না যে এক প্যাকেট টাকার লোভ পলাশকে আর কি কি শাস্তি দিতে পারে, আর কি কি শাস্তি বাকি রয়েছে পলাশের। চলুন তাহলে আমরা আজকে কুয়াশার শেষ পর্ব থেকে জানবো এই রহস্যের সমাধান কি। আসলে কি পলাশ নিস্তার পাবে রায়হান মাহমুদের কাছ থেকে? কুয়াশা আপনি না কইলেন 2জন ডোম আসবো? আরে ভাই, 2জনরে একসাথে ডিউটিতে পাওয়া যায় নাই, অসুবিধা নাই, আমি ভিতরে যাম। ডোমের তো কেসি লাইট সাদা কাপড় কেন? ভিতরের লাইট জ্বালাইলে যদি ধরা পড়ি, তাই সাবধানে কাজ করতে হইব। সব লাইট একলগে জ্বালানো যাইব না। তাছাড়া নতুন লাশ তো মাথা আর পায়ের কাছে বান্ধা থাকে। কতক্ষণে বান ছুটাইবেন? কেসি দিয়া সুতা কাটবো আর মুখ দেখাইব, আপনি দেখবেন। আরো জিনিস আছে, যথাসময়ে দেখবেন। আরো কি জিনিস? ভাই আমার ডর করতেছে। কয়েক ঢোক গলায় ঢাইলা লন ওস্তাদ, নাইলে কিন্তু ভাত খাওয়া বন্ধ হইয়া যাইব কয়া দিলাম। এই দরজা খোলো। কষা গন্ধ, বমি আইতেছে। আগেই কইছিলাম 1 বোতল বাংলা মাইরা লন। আমার নাকে তো কোনো গন্ধ লাগতাছে না। এত লাশ এখানে, আরেকটার উপরে একটা কেন? এইসব বেওয়ারিশ লাশ, এইসব বেওয়ারিশ লাশ রাখার এত জায়গা আমাদের দেশের মর্গে নাই। তাই সুপে সাপে অনেক লাশ এইখান থেকে বেচা দেওয়া হয়। দাফন করতে পারে না? কার ঠেকা পড়ছে বছরের পর বছর পইরা থাকা পচা গন্ধ লাশ দাফন করার? ওইটার মুখ দেখা না। ওই লাশের মুখ খোল। নেশায় তো ঠিক মতো দাঁড়াইতেই পারতাছিস না। এটা কত গিলছস? না, এটাও না। ওই দিকের পুরাইনা লাশগুলার মুখ খোল। আরে বেটা, ওই কোনায় ওইগুলা তো নতুন লাশ, দেখছস না? সাদা কাপড় চকচক করতেছে। আগে পুরান লাশ দেখা, পরে নতুন লাশ খুলিস। ভাই, আমি আর লাশের মধ্যে থাকতে পারব না, বাইরে চলে ভাই। এইখানে ঢোকা যতটা কঠিন, বাহির হওয়াও কঠিন। মানে কি কইতেছেন? চলেন, ওরা লাশের দরকার নেই। আরে ভাই, মাথা ঠান্ডা করেন, বারবার সুযোগ পাইবেন না। এত ঝামেলা কইরা ঢুকছেন যখন, তখন আরেকটু খুঁজা দেখেন। এই যে লাশের স্তূপটা দেখেন, এইটা মনে হইতাছে 3-4 মাস আগের লাশ। ও মা, এটা কি? এই লাশগুলো এখানে কেন? পানির মধ্যে এত লাশ কেন? এইগুলা বেশি পচা লাশ, দেখেন না পেট ফুইলা ডল হইয়া রইছে, তাই ফরমালিন দিয়া ডুবাইয়া রাখছে। ওই ডোম, পানির নিচের লাশগুলো একটু লাড়া দিয়া উল্টা পাল্টা করতো, দেহুক পলাশ ভাই। না না না, এত বিশ্রী লাশের দিকে আমি তাকাইতে পারব না। আমার মাম করে না। এই জন্য তো রায়ন সাহেবের ভূত আমার কইছিল এইখানে তার দম বন্ধ হয়ে যাইতেছে, এইখানে সে কষ্ট আছে। কি বিশ্রী গন্ধ এখানে। কি বিড়বিড় কইরা? অসংখ্য পচা গলা বিভৎস লাশের স্তূপ দেখে পলাশ নিঃশ্বাস নিতে পারছে না ভয়। এত লাশ জীবনে সে দেখেনি। এরা সবাই তো মানুষ, তবে মৃত্যুর পর বেওয়ারিশ লাশ হয়ে কেন এতটা ভয়ের কারণ হলো এই মানুষগুলো? একের পর এক লাশের মুখ দেখতে দেখতে
পলাশ আতঙ্কে ক্লান্ত হয়ে যাচ্ছে। কিভাবে খুঁজে পাবে সে রায়হানের লাশ? রায়হানের লাশ খুঁজে না পেলে তো পলাশকে রায়হানের অতৃপ্ত আত্মা স্বস্তি দেবে না। কিভাবে যে অবহেলার লাশগুলো এখানে দিনের পর দিন, বছরের পর বছর পড়ে আছে ভাবা যায় না। বিশাল লাশ ঘরের মোটামুটি সব লাশ দেখে যখন পলাশ ভাবছে চলে আসবে, তখনই হঠাৎ কোনার দিকে শেষ মাথায় 701 নম্বর ট্রেন দিকে চোখ পড়ল। ডান দিকের এই তাকে প্রায় সব ট্রেন লাশই দেখেছে, কিন্তু 701 নম্বর ট্রেন লাশের সাদা কাপড়টা যেন মাথার কাছে রক্তে ভিজে কালচে খয়েরি হয়ে আছে। আর টর্চের আলোয় পলাশের চোখে পড়েছে গাদাগাদি করা লাল পিঁপড়ার স্তূপ লাশের মাথার দিকের নিচে লাইন বেয়ে চলেছে। এটাই কি তবে রায়হানের লাশের সংকেত? তখনই চিৎকার করবে পলাশ। এত লাশ থাকতে কেন রায়হানের লাশেই পিঁপড়া ধরেছে? এই ভাই, এই ভাই, এই লাশের মুখের কাপড়টা একটু সরান তো দেখি। এই ডোম, সরা এই লাশের মুখের কাপড়। হায় হায়, পাইছি, এইটাই রায়হান সাহেবের লাশ। আরে ভাই, আপনার ভাগ্য তো ভালো, এতগুলা লাশ দেখা শেষ পর্যন্ত পাইলেন। আমি তো আশা ছাইরাই দিছিলাম। চলেন দ্রুত লাশ লইয়া এখান থেকে বাইরে হইয়া যাইতে হইব। তাজা রক্ত শুকাইয়া গেছে, তবু কত পিঁপড়া দেখেন। ভাই চলেন ভাই। এই ভাই, সাবধান, সাবধানে নামা। নিজে আপন জনের লাশ আমরা কত যত্ন কইরা নাড়াচাড়া করি, আর এরা তো গাড়ি ভইরা আয় না, দূর থেকে ঢিল দিয়ে একটার উপরে আর একটা রায়। বড় হয়ে গেল তো, তাড়াতাড়ি করেন, সকাল হয়ে গেলে যদি কোনো অসুবিধা হয়। আরে না, লাশ যখন পাইছি চিন্তা করেন না। আর ওই ডোমের এইসব কইরা অভ্যাস আছে। এই মর্গের পিছনের দিকে একটা গেট আছে, লাশ লইয়া আমরা ওই দিক দিয়ে বাইর হম। ধরেন ভাই, ধরেন। বাপরে, কত ভারী হয়ে গেছে লাশ। যতই ঠান্ডা হোক লাশ ঘর, দিন যত পার হইব লাশ তো ফুলবই আস্তে আস্তে। অনেকদিন হইছে, তাই লাশ ছাইরা দিছে। আপনি তো মরা লাশের আসল গন্ধ ঠিক মতো পানি নাই। একবার গিয়া মেডিকেলের প্র্যাকটিক্যাল রুমে দেখে আইসেন, বাড়ি ভুড়ি বাইর করা লাশ আর লাশের গন্ধ কি জিনিস। জীবনে যেন সেদিন না আসে আমার। দাঁড়ান দাঁড়ান, লাশটা এবার ভালো মতো সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া নেই। এইগুলো আবার কি দেন? কইছিলাম না আরো জিনিস আছে। এইগুলা হইল কর্পূর। কয় প্যাকেট কইছিল এগুলা? এ তো অনেকগুলা। আগেই কায়দা কইরা ভিতরে রাখছিলাম। এখন নেন, লাশের উপর বেশি কইরা ছিটাইয়া দেন। এতে লাশ বাইরে নিলেও গন্ধ বাইর হইব না। লাশের বয়স তো কম হইল না। ওই দিকে আর একটু দেন না। মুখে আর মাথার কাছে বেশি কইরা দেন। এবার ধরেন, তুলেন, লাশ গাড়িতে তুলি। ডোমকে দিয়ে ওই দালাল আগেই বেশ কয়েক কেজি কর্পূর কিনে লাশ ঘরে লুকিয়ে রেখেছিল। লাশের সারা গায়ে এক গাদা কর্পূর ছড়িয়ে দিয়ে নতুন করে সাদা কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে তারপর রায়হানের বেওয়ারিশ লাশটাকে নিয়ে ওরা গাড়িতে তুলল। ততক্ষণে ভোরের আলো রাতের অন্ধকার চিরে আকাশের বুকে হাঁটতে শুরু করেছে। আর পলাশ চলছে বেইলি রোডের সেই ঠিকানায়, যে ঠিকানায় পৌঁছে মাত্র 701 নম্বর ট্রেন বেওয়ারিশ লাশ নাম বদলে রায়হান পাবে তার লাশের ওয়ারিশ। এরই মধ্যে একদিন পলাশ রায়হানের বাড়ি আর অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছিল। অফিসে একটা কানা ঘোষা ছিল যে টাকা নিয়ে রায়হান হয়তো পালিয়েছে, আর বাড়ির সবাই তা জানে। অথচ বাড়ির সবাই কিছুই বুঝতে পারছে না। পুলিশ নানা টালবাহানা দেখাচ্ছে। এভাবেই চলছে। খুব খারাপ লেগেছিল পলাশের এই ভেবে, টাকা দিয়ে মানুষ কত সহজে মানুষকে বিচার করে ফেলে সবকিছু না জেনে। যতটা না অতি প্রাকৃত ঘটনায় পলাশ ভয় পেয়েছিল, তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছিল
রায়হানের অফিসের লোকজনের ভুল ব্যাখ্যা শুনে, আর তাই এত কাঠখড় পুড়িয়ে রায়হানের লাশ পলাশ বাড়ি পৌঁছে দিল, সঙ্গে সে প্যাকেট ভর্তি টাকাটা। যে টাকা সে খরচ করেছিল তার সবটাই বান্ডিলে রেখে দিয়েছে। এতদিনে বুকে জমে থাকা লোভের ভয়ঙ্কর ভারী পাথরটা সরে গেল। পলাশ বুঝতে পারল অন্যায় বা পাপ কখনো মানুষকে ভালো রাখতে পারে না। যত লোভনীয় বস্তু চোখের সামনে থাকুক না কেন, যে মানুষ লোভকে জয় করতে পারে সেই প্রকৃত সৎ মানুষ। এরপর আর কোনোদিন পলাশ কোনো অন্যায় করেনি, এমনকি কোনো লোভে পাও বাড়ায়। আইসিএনজি আইসিএনজি যাবে ওয়াসা ভবনের কাছে কারণ বাজার। জামু চলেন। মিটার ঠিক আছে তো? জি। এই যে নেন ভাড়া। আফা 10 টাকা বেশি দিচ্ছেন। মিটার থেকে 10 টাকা তো বেশিই নেয় সবাই, দেখে দিন। না না আফা, ন্যায্য ভাড়া যা তাই দেন। লাশঘর থেকে বের হয়ে অনেক দিন রায়হান লাশের পচা গন্ধে ভাত খেতে পারেনি। হর হর করে বমি হয়ে যেত। আর তখন পলাশ মনে মনে ভাবত, একজন ভালো মানুষকে বেওয়ারিশ লাশঘরে দিনের পর দিন ফেলে রাখার শাস্তি এটা। রায়হানের লাশ দাফন করার পর আর কোনোদিন পলাশ তার সিএনজি সিটে রক্ত দেখেনি, এমনকি গভীর রাতে সামনের লুকিং গ্লাসে রায়হানের রক্তাক্ত মুখও না, আলমারির লাল পিঁপড়াগুলোও না। তবে এখনো যদি কোনো প্যাসেঞ্জার বলে যাবে বাংলা মোটর হয়ে বেইলি রোড, তখন পলাশ চমকে কুয়াশা। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প। এটা একটু আগে শেষ হয়ে গেল। আজকের গল্পের নাম টাকার গন্ধ, লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফ তাবিজ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। পলাশের চরিত্রে অভিনয় করেছে জাহির, রায়হান মাহমুদের চরিত্রে অভিনয় করেছে রাজু, শিরিনের চরিত্রে অভিনয় করেছেন শেগুফ তাবিজ শাড়ি, দালালের চরিত্রে মঞ্জু এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মোহন, কায়নাত, ইয়াহিয়া, মুনির এবং খালিদ। এই ছিল আজকে কুয়াশার কলা কুশলীদের নাম। এবার আমাকে বিদায় নিতে হবে।